এই সবাই কেমন আছো? আচ্ছা, আমাদের ব্যাংকিং সিস্টেমের ওপরে আমরা একটা ক্লাস নিয়েছিলাম, যেখানে আমরা আরবিআই মানিটারি পলিসি ডিসকাস করেছিলাম। এবং আমরা ওই ক্লাসে রেপো রেট, রিভার্স রেপো রেট, ব্যাংক রেট, তারপর হচ্ছে তোমার ক্যাশ রিজার্ভ রেশিও, তারপরে স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও ইত্যাদি যে সমস্ত রেটগুলো আছে, যেগুলো আরবিআই কন্ট্রোল করে, এবং এই রেটগুলো কন্ট্রোল করার মাধ্যমে আরবিআই তার মানিটারি পলিসিকে নিয়ন্ত্রণ করে এবং মার্কেটে যখন ইচ্ছা টাকার যোগান বাড়াতে পারে এবং মার্কেটে যখন ইচ্ছা টাকার যোগান কমাতে পারে। অর্থাৎ টাকার যোগান বাড়ানো এবং টাকার যোগান কমানো, এর যে এই জন্য যে দুটো পলিসি, এর জন্য যে মানিটারি পলিসি, এই মানিটারি পলিসির মধ্যে যে দুটো পার্ট, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল, একটা হচ্ছে কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। এই পার্টটা আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফার্স্ট পার্টে আমরা পড়েছি। এবার আজকে আমরা যে পড়তে যাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ ইন্ডিয়ান ব্যাঙ্কিং সিস্টেম এবং ইনক্লুডিং আরবিআই। এখানে আমরা পড়ব আরবিআই তো অবশ্যই পড়ব, এবং তাছাড়া আরবিআই ছাড়াও ভারতের মাটিতে যে ব্যাঙ্কিং সিস্টেমগুলো আছে, ঠিক আছে, সেই ব্যাঙ্কিং সিস্টেমসগুলো বা ব্যাঙ্কসগুলো কীভাবে মানে অ্যারেঞ্জ হয়েছে, অর্থাৎ কোনগুলো হচ্ছে পাবলিক সেক্টর ব্যাঙ্ক, কোনগুলো প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক, কোনগুলো হচ্ছে তোমার কোঅপারেটিভ ব্যাঙ্ক, কোনগুলো তোমার হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাঙ্ক, বা কোনগুলো ফরেন ব্যাঙ্ক আছে, ঠিক আছে। এই সমস্ত ব্যাপারটা আজকের তোমার মানে ডিসকাশন পিরিয়ডের মধ্যে এই প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করার চেষ্টা করছি। এবার আমরা ফার্স্টে একটু বলি তোমাকে ব্যাংক ব্যাপারটা কি। ব্যাংকিং সিস্টেম যেটা ভারতে আছে, সেই ব্যাংক হচ্ছে একটা পরিষেবা, ব্যাংক একটা পরিষেবা বা সার্ভিস সেক্টরের মধ্যে পড়ছে। তা ব্যাংকিং পরিষেবার মধ্যে তোমার হচ্ছে ব্যাংকিং পরিষেবার মধ্যে কিছু কিছু ব্যাংক আছে যেগুলো যারা এই ধরনের ব্যাংকিং পরিষেবাগুলো দিচ্ছে। আবার কিছু কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান যেগুলো হচ্ছে ব্যাংকেরই মতো, কিন্তু তারা পুরোপুরি ব্যাংক নয়, সেগুলোকে আমরা কি বলছি, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কর্পোরেশন, এনবিএফসি। আবার অনেক জায়গায় এটাকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস রূপেও বলা হয়। অর্থাৎ আমরা বলতে পারি ভারতের মাটিতে যে ব্যাংকিং সিস্টেমস আছে বা ব্যাংকিং পরিষেবা আছে, সেই পরিষেবাটা দেওয়ার জন্য যেমন আমাদের ব্যাংকগুলো আছে, এবং তার পাশাপাশি আমাদের কি আছে, তার পাশাপাশি আছে এনবিএফসি, নন ব্যাংকিং ফিনান্স কর্পোরেশন, ঠিক আছে, বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। এবার আমরা আচ্ছা, নন ব্যাংকিং ফিনান্স কর্পোরেশন বললাম, ওটা ফিনান্স কর্পোরেশন নয়, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, ঠিক আছে, বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। এবার এই নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো আমরা কাকে বলবো, ঠিক আছে। ফার্স্ট অফ অল, যারা অনেকটা ব্যাংকের মতো কাজ করে কিন্তু পুরোপুরি ব্যাংক নয়, অর্থাৎ ব্যাংকিং সিস্টেমের সাথে এখানে কিছু কিছু ক্ষেত্রে পার্থক্য আছে। যেমন তুমি ব্যাংকের ক্ষেত্রে কী করতে পারো, সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারো, এবং তুমি ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারো, তাই তো। এই সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্ট ব্যাপারটা কি, এটাকে আমরা বলি তোমার হচ্ছে ডিম্যান্ড ডিপোজিট। মানে ডিম্যান্ড ডিপোজিট ব্যাপারটা কি, যখন তোমার ডিম্যান্ড আছে, অর্থাৎ তুমি ব্যাংকে টাকা জমাচ্ছ, এবং যখন তোমার ডিম্যান্ড হচ্ছে টাকার, তখন তুমি কি করতে পারছো, তুমি ব্যাংকে চেক দিয়ে সেই টাকাটা, তোমার রিকোয়ার্ড টাকাটা ওখান থেকে তুলতে পারছো। অথবা কারেন্ট অ্যাকাউন্টে যখন তখন যে সমস্ত বিজনেসম্যানরা কারেন্ট অ্যাকাউন্ট খোলে, তারা যখন তখন সেই অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করতে পারে। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট এবং ডিম্যান্ড এবং কারেন্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমরা কী ধরনের ডিপোজিট বলবো, এগুলো আমরা ডিম্যান্ড ডিপোজিট বলবো। অর্থাৎ তোমার যখন ডিম্যান্ড প্রয়োজন হচ্ছে, তখন তুমি চেক দিয়ে বা এটিএম কার্ড দিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে পারছো। কিন্তু নন ব্যাংকিং যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো আছে বা কোম্পানিগুলো আছে, এখানে তুমি কি পারবে, এখানে কিন্তু ওরা কিন্তু তোমার থেকে ডিম্যান্ড ডিপোজিট নেবে না। মানে ওখানে তুমি টাকা জমাতে পারো, কিন্তু তুমি ওটা সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট ওখানে খুলতে পারবে না। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের খোলার ক্ষেত্রে কিন্তু নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি কোনো দায়বদ্ধতা নেই। অর্থাৎ তুমি ওখানে মানে তোমার সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারছো না। কিন্তু তুমি ওখানে কী অ্যাকাউন্ট খুলতে পারবে, তুমি প্রয়োজন মতো টার্ম ডিপোজিট, এখানে একটা কথা বলবো, টার্ম ডিপোজিট মানে তুমি ধরো 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য ফিক্সডে টাকা রাখছো, তাই তো। মানে তুমি 1 বছর হলে তুমি সেই টার্মটা হয়ে গেলে তুমি টার্মটার পরে তুমি টাকাটা ব্যাংক থেকে তুলে রাখছো। তুমি যেমন ব্যাংকে টার্ম ডিপোজিট রাখো, যেটাকে আমরা ফিক্সড ডিপোজিট বলি, অনেক ক্ষেত্রে 2 বছরের জন্য রাখতে পারো, 1 বছরের জন্য অনেকে করে, সেরকম কিন্তু নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোতেও কিন্তু তুমি টার্ম ডিপোজিট করতে পারো। মিনিমাম হচ্ছে 12 মাসের জন্য, আর ম্যাক্সিমাম তোমার হচ্ছে 60 মাসের জন্য। তাহলে নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি বা ইনস্টিটিউশনসকে তুমি কী করতে পারো না, তুমি তোমার ডিম্যান্ড ডিপোজিট ওরা নেয় না, অর্থাৎ তুমি কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারো না। কিন্তু তুমি ওখানে কী খুলতে পারো, তুমি ওখানে টার্ম ডিপোজিট করতে পারো।
এবার ব্যাপারটা হচ্ছে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ কী ধরনের করে। নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো কিছু কিছু ক্ষেত্রে ব্যাঙ্কিং পরিষেবা দেয়, কিছু কিছু ক্ষেত্রে এরা নিধির মতো কাজ করে। নিধি ব্যাপারটা কি? নিধি হচ্ছে, আমরা যখন মানি মার্কেট পড়াবো তখন বলবো, নিধি হচ্ছে একটি অর্গানাইজ মানি মার্কেটের একটি পার্ট, যেটা সাউথ ইন্ডিয়ায় কাজ করে, এবং নিধির মধ্যে কিছু কিছু মেম্বার ওখানে টাকা জমায়, এবং যখন মেম্বাররা প্রয়োজন তখন ওই নিধির থেকে কিন্তু মেম্বাররা লোনও পায়। সেরকম এই সমস্ত নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো তার মেম্বারদের কিন্তু লোন দেওয়া থাকে, লোন দিতে পারে। কিন্তু এখানে যারা যারা যে সমস্ত ডিপোজিটার্স টাকা রাখছে তাদের কিন্তু কোনো ইন্স্যুরেন্স থাকে না। অর্থাৎ এই নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো যদি বন্ধ হয়ে যায় তখন কিন্তু তার কিন্তু টাকা কিন্তু পুরো চৌপাট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ এখানে কিন্তু টাকা রাখা একটু রিস্কের ব্যাপার আছে। তারপরে হচ্ছে তোমার এই, তাহলে কি তুমি বলতে পারো, তাহলে কি আমরা বলতে পারি নন ব্যাঙ্কিং ফিনান্সিয়ালগুলো মানে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোকে কোনো রকমভাবে কেউ কন্ট্রোল করতে পারে না? হ্যাঁ, কন্ট্রোল করতে পারে। এদের একটা কন্ট্রোলিং অথরিটি আছে, এটা কোম্পানি অ্যাক্ট 1956 মাধ্যমে এদেরকে নথিভুক্ত হতে হয়। তাছাড়া আরবিআই তার অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1997, আরবিআই অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1997 মাধ্যমে আরবিআই কিন্তু নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলোকে মানে তোমার হচ্ছে কন্ট্রোল করে। এবং এরা কিন্তু আরবিআই থেকে বন্ড কেনা, যেমন এরা যেমন আমরা যেমন কী করে, আমরা বিভিন্ন ব্যাঙ্কগুলো আমরা পড়িয়েছিলাম মানে মানিটারি পলিসিতে, তারা আরবিআই থেকে কী করতে পারে, টাকা ধার নিতে পারে, ঠিক আছে। তার বিনিময়ে আরবিআই যে গভর্নমেন্ট সিকিউরিটিগুলো আরবিআইকে তারা বিক্রি করবে, তার বিনিময়ে আরবিআই থেকে টাকা নেবে, ঠিক আছে। সেরকম আরবিআই কিন্তু কিছু কিছু নন ব্যাঙ্কিং কোম্পানি আছে যারা এরকম ব্যাঙ্কিং বিজনেস করে, তারা আরবিআই দ্বারা কী করতে পারে, আরবিআই যে সমস্ত সরকারি বন্ড আছে, সিকিউরিটি আছে, স্টকস আছে, সেগুলো কিন্তু এরা কিন্তু এগুলোর ট্রানজ্যাকশান কিন্তু করতে পারে, ঠিক আছে। তাছাড়া এইগুলো কিন্তু নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলো বিভিন্ন কাজে নিয়োজিত থাকে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাঙ্কিং বিজনেস করে, কিছু কিছু ক্ষেত্রে ব্যাঙ্কিং বিজনেস করতে গেলে এদের 1949 ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, যেটা আরবিআই আছে, সেই রেগুলেশন অ্যাক্ট দ্বারা কিন্তু নথিভুক্ত হতে হয়, ঠিক আছে। এবং এরা কিন্তু আরবিআই তার তোমার হচ্ছে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949 দ্বারা নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলোকে কন্ট্রোল করতে পারে যদি তারা ব্যাঙ্কিং বিজনেস করে। কিছু কিছু ক্ষেত্রে ওরা কী করতে পারে, চিট ফান্ড হিসেবে কাজ করতে পারে। যেমন দেখেছো আমাদের এখানে তোমার ওয়েস্ট বেঙ্গলে কিছুদিন আগে সারদা চিট ফান্ড ছিল, ঠিক আছে। অর্থাৎ চিট ফান্ড মানে কি, যখন তুমি একটা প্রত্যেকটা লোক 1 বছরের জন্য বা 2 বছরের জন্য মেয়াদে টাকা রাখছে, যতক্ষণ তারা টাকা রাখছে ততক্ষণ নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো তারা শোধ দিতে পারে। হঠাৎ করে যদি টাকা ওদের কাছে মানে আসা বন্ধ হয়ে যায় তখন কিন্তু ওরা কিন্তু ডিপোজিটার্স বা ওখানকার যারা যারা টাকা রাখছে টার্ম ডিপোজিটে, তাদের কিন্তু টাকা কিন্তু ওরা পরিশোধ করতে পারে না। অর্থাৎ কিছু আমরা বলতে পারি এদের ক্ষেত্রে আরবিআই কন্ট্রোল আছে, এরা কোম্পানি অ্যাক্টের দ্বারা নথিভুক্ত। তবে পুরোপুরি হোল্ডলি কিন্তু আরবিআই এদেরকে অন্যান্য কমার্শিয়াল আরবিআই যেমন আমরা পড়েছিলাম তো, আরবিআই তার শিডিউল ব্যাঙ্কগুলো আছে। শিডিউল ব্যাঙ্ক মানে কি, আরবিআই যে 1934 আরবিআই অ্যাক্টের সেকেন্ড শিডিউলের অন্তর্ভুক্ত যে ব্যাঙ্কগুলো, তাকে আমরা কী বললাম, শিডিউল ব্যাঙ্ক। অর্থাৎ শিডিউল ব্যাঙ্কগুলোকে আরবিআই যেভাবে কন্ট্রোল করে সেরকম কিন্তু নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিগুলোকে বা ইনস্টিটিউশনসগুলোকে কন্ট্রোল করতে পারে না। তবু এরা আরবিআই যদি এরা কিছু কিছু ক্ষেত্রে ব্যাঙ্কিং বিজনেস করে তবে সেক্ষেত্রে আরবিআই এদের কিছুটা হলেও কন্ট্রোল করতে পারে। এবার তোমাকে কোনো একটা কোয়েশ্চেন আসতেই পারে তোমাদের মনে, যে এই সমস্ত নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানির স্যার এক্সাম্পল কী আছে। আমরা বলতে পারি তোমার আদিত্য বিড়লা ফিনান্স, ঠিক আছে, বাজাজ ফিনান্স, মুথুট ফাইন্যান্স, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাই হচ্ছে একটা নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। ভারতের মাটিতে প্রথম যে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন তৈরি হয়েছিল সেটা হচ্ছে মুথুট ফাইন্যান্স, এটা মনে রাখবে, ঠিক আছে। অর্থাৎ মুথুট ফাইন্যান্স, বাজাজ ফাইন্যান্স, মহিন্দ্রা ফিনান্স, ঠিক আছে, L&T, ইনফোটেক, এগুলো প্রত্যেকটাই হচ্ছে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি বা নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসের একটা এক্সাম্পল। আমরা আশা করি নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সম্বন্ধে একটা মোটামুটি তোমাদেরকে ডাউট ক্লিয়ার করেছি। এবার নেক্সট আমরা আসবো হচ্ছে হিস্ট্রি অফ ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া। অর্থাৎ ভারতের মাটিতে যে ব্যাঙ্কিং সিস্টেমটা গ্রো করেছে তার হিস্ট্রি কী, তার যে মানে সেটা তো আজকের দিনে মানে হঠাৎ করে তোমার এই যে পজিশনে আসেনি, এটা যে শুরু একটা ছিল এবং সেখান থেকে ডেভেলপ করতে করতে আজকে সেই সিস্টেমটা একটা এনর্মাস একটা জায়গায় মানে উপনীত হয়েছে। এবার ফার্স্টে আমরা বলি 1770 সালে প্রথম ব্যাংক ভারতের মাটিতে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে ব্যাঙ্ক অফ হিন্দুস্তান, যেটা হচ্ছে ব্রিটিশদের দ্বারা প্রথম আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি তার দ্বারা এটা তৈরি হয়েছিল। পরবর্তীকালে 1806 সালে গড়ে উঠেছিল ব্যাঙ্ক অফ বেঙ্গল। ব্যাঙ্ক অফ বেঙ্গল কলকাতায় তৈরি হয়েছিল। তারপর হলো কি, তারপর আরও দুটো ব্যাঙ্ক হলো, তার নাম হচ্ছে ব্যাঙ্ক অফ বোম্বে এবং ব্যাঙ্ক অফ মাদ্রাজ। তাহলে আমি কি বললাম, 1770 কি তৈরি হলো, 1770 তোমার তৈরি হলো ব্যাঙ্ক অফ হিন্দুস্তান আলেকজান্ডার অ্যান্ড কোম্পানির দ্বারা। পরবর্তীকালে তোমার কি হলো, পরবর্তীকালে হলো ব্যাঙ্ক অফ বেঙ্গল। ব্যাঙ্ক অফ বেঙ্গল তোমার হয়েছিল 1806 কলকাতায় হয়েছিল। পরবর্তীকালে তোমার হচ্ছে 1840 এবং 1843 এই দুটো সালে কি করে উঠলো ব্যাঙ্ক অফ বোম্বে এবং ব্যাঙ্ক অফ মাদ্রাজ।
এবার আমি যখন তোমাকে কিছুক্ষণ বাদে কিছুক্ষণ আগে বাদে তোমাকে বলবো, এই যে ব্যাঙ্ক অফ বেঙ্গল, ব্যাঙ্ক অফ বোম্বে এবং ব্যাঙ্ক অফ ম্যাড্রাস, এই তিনটে ব্যাঙ্ক একসাথে জুড়ে গেল কত সাল? 1921 সাল। অনেক বইতে তুমি 1919 সালও পাবে, কিন্তু 1921 সালটাকে আমরা ধরবো। তা 1921 সালে কি হলো? ব্যাঙ্ক অফ বেঙ্গল, ব্যাঙ্ক অফ বোম্বে এবং ব্যাঙ্ক অফ ম্যাড্রাস একসঙ্গে জুড়ে গেল। জুড়ে কী নাম হলো? জুড়ে নাম হলো ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াটা আবার 1955 সালে ন্যাশনালাইজ হলো, অর্থাৎ জাতীয়করণ হলো। এবং ন্যাশনালাইজড হওয়ার পর এই ব্যাঙ্কটার নাম হয়ে গেল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তার মানে আমি বললাম যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হওয়ার যে ইতিহাস, সেই ইতিহাসে দেখা যাচ্ছে 1806 সালে কী হয়েছিল? ব্যাঙ্ক অফ বেঙ্গল, 1840 ব্যাঙ্ক অফ বম্বে, 1843 ব্যাঙ্ক অফ ম্যাড্রাস, এই তিনটে মার্চ করে 1921 তৈরি হলো কি? ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আফটার ন্যাশনালাইজেশন 1955 এই ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম হয়েছিল কি? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ বর্তমানে ভারতের সবচেয়ে বড় পাবলিক সেক্টর ব্যাঙ্ক কোনটা? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সেটা কী করে তৈরি হয়েছিল আমি আশা করি তোমাকে বোঝাতে পারলাম। এবার আমরা ভারতের মাটিতে অন্যান্য ব্যাঙ্কগুলো কী করে ডেভেলপ হয়েছে সেটা একটু বলি। 1865 সালে ভারতে প্রথম কমার্শিয়াল ব্যাঙ্ক রূপে আত্মপ্রকাশ করেছিল যে ব্যাঙ্ক, তার নাম হচ্ছে এলাহাবাদ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ 1865 সাল, মনে রাখবে 1865 সালে কী হলো? এলাহাবাদ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এরপরে তোমার হচ্ছে 1881 সাল। 1881 সালে প্রথমই ভারতীয়দের দ্বারা একটি ব্যাঙ্ক, যেটা হচ্ছে লিমিটেড লায়াবিলিটি, প্রথম ভারতীয়দের দ্বারা একটি ব্যাঙ্ক তৈরি হলো উইথ লিমিটেড লায়াবিলিটি, অর্থাৎ তাদের লায়াবিলিটি খুব কম ছিল, স্বল্প দায়ভার সম্পন্ন। সেটা হচ্ছে অযোধ্যা বা অউথ ন্যাশনাল ব্যাঙ্ক বা অউথ কমার্শিয়াল ব্যাঙ্ক, এরকম নাম, ঠিক আছে। পরবর্তীকালে তোমার 1894 তৈরি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এই পাঞ্জাব ন্যাশনালকে বলা হয় আমরা ফার্স্ট ইন্ডিজেনাস ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেখানে প্রত্যেকটা এমপ্লয়ি ছিল ইন্ডিজেনাস, অর্থাৎ ভারতীয়। নেক্সট তোমার হচ্ছে অনেক জায়গায় এটা কনফিউশন করা আছে, প্রথম ভারতীয় ব্যাঙ্ক হিসেবে অনেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে বলে, আবার অনেক জায়গায় বলা হয়ে থাকে যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রথম ব্যাঙ্ক, যেটা স্বদেশী ব্যাঙ্ক বলা হয় সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে, যেটা 1911 সালে তৈরি হয়েছিল। অর্থাৎ এটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে, যদি তোমাদের কোশ্চেন হয় পরীক্ষায় ফার্স্ট ইন্ডিজেনাস ব্যাঙ্ক, ঠিক আছে, তখন তুমি কি বলবে? ফার্স্ট ইন্ডিজেনাস ব্যাঙ্ক হলে তখন তোমাকে বলতে হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, যেটার হেডকোয়ার্টার ছিল লাহোরে, এবং এর সম্পূর্ণ মানে তোমার হেড ছিল তোমার হচ্ছে মানে ব্রিটিশার্স, কিন্তু তোমার হচ্ছে মেন এমপ্লয়ি, সমস্ত এমপ্লয়ি ছিল ভারতীয়। এবং তোমাকে যদি বলে প্রথম ভারতীয় ব্যাঙ্ক উইথ লিমিটেড লায়াবিলিটি, তখন তোমাকে কী বলতে হবে? 1881 সালে তৈরি হওয়া অযোধ্যা ব্যাঙ্ক। তারপরে তোমাকে যদি বলে ফার্স্ট স্বদেশী ব্যাঙ্ক হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটা একটু কনফিউশন আছে ইন্ডিজেনাস আর স্বদেশীর মধ্যে, অনেকে বলেছে বইতে। আমি যে ডেটাগুলো পেলাম সেই ডেটাগুলোই তোমার সামনে একটু বলছি, যেরকম কোশ্চেন পাবে সেরকম তুমি অ্যান্সার মারবে, ঠিক আছে। আর যদি বলে ফার্স্ট কমার্শিয়াল ব্যাঙ্ক, তখন তোমাকে কী বলতে হবে? এলাহাবাদ ব্যাঙ্ক, ঠিক আছে, 1865। নেক্সট পয়েন্টে কী আসবো? নেক্সট আসি তোমার হচ্ছে, এবার আমরা তোমার হচ্ছে বললাম 1921 গল্পটা বলেছিলাম। 1921 বা 1929 ব্যাঙ্ক অফ বেঙ্গল, ব্যাঙ্ক অফ বোম্বে, ব্যাঙ্ক অফ মাদ্রাস নিয়ে কী তৈরি হলো? ইম্পেরিয়াল ব্যাঙ্ক। এটা পরবর্তীকালে 1955 হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আফটার ন্যাশনালাইজেশন। এবার আমরা কী বলি? এবার আমরা আরবিআইতে আসি। 1926 একটা কমিশন তৈরি হলো, মুদ্রা সংক্রান্ত কমিশন, যেটা ভারতের মুদ্রা ব্যবস্থা সংস্কারের জন্য তৈরি হয়েছিল। তার নাম হচ্ছে হিল্টন ইয়ং কমিশন। তা এই কমিশনের রেকমেন্ডেশন কী ছিল? এই কমিশনের রেকমেন্ডেশনের জন্য ভারতের জন্য একটা সেন্ট্রাল ব্যাঙ্ক তৈরি করার কথা এখানে বলা হয়েছিল। মানে এই সঙ্গে প্রাসঙ্গিকভাবে একটা কথা আমাকে বলতে হবে যে চেম্বারলিন কমিশনও কিন্তু ভারতের জন্য একটি ব্যাংকের কথা বলেছিল। কিন্তু ভারতের জন্য যে সেন্ট্রাল ব্যাঙ্ক বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হলো, তার পেছনে যে সুপারিশটা কাজ করেছিল সেটা হচ্ছে হিল্টন ইয়ং কমিশনের সুপারিশ। এই হিল্টন ইয়ং কমিশনের সুপারিশ অনুসারে 1934 আরবিআই অ্যাক্টের মাধ্যমে 1935 তৈরি হলো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তৈরি হওয়ার যে সালটা, এই সালটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাল। অর্থাৎ একটা হয়েছিল হচ্ছে 1934 এবং এটা তৈরি হয়েছিল 1935, এবং তারিখটা কিন্তু রিসেন্টলি কিন্তু ডেটটা আসছে না, রিসেন্টলি কিন্তু সালটা আসছে না, এবং এটা তারিখটা দিচ্ছে 1935 সালের 1 এপ্রিল। এটা কিন্তু মনে রেখে দেবে। এবং রিজার্ভ ব্যাঙ্ক যখন তৈরি হলো তখন সেটা একটা ছিল প্রাইভেট ব্যাঙ্ক, ঠিক আছে। রিজার্ভ ব্যাঙ্ক যখন তৈরি হলো তখন ছিল এটা একটা প্রাইভেট ব্যাঙ্ক, এবং পরবর্তীকালে 1949 সালে এটাকে ন্যাশনালাইজেশন হয়েছিল। অর্থাৎ এটিকে কী করা হয়েছিল? জাতীয়করণ করা হয়েছিল। এবং এই জাতীয়করণের পরে এটি ভারত সরকারের একটা সেন্ট্রাল ব্যাঙ্ক রূপে আত্মপ্রকাশ করে। তাহলে রিজার্ভ ব্যাঙ্ক ছিল প্রথমে একটা প্রাইভেট ব্যাঙ্ক, এবং 1949 আফটার ন্যাশনালাইজেশন অফ রিজার্ভ ব্যাঙ্কের জাতীয়করণ করা হয়েছিল। তারপর রিজার্ভ ব্যাঙ্ক কী করলো? ভারতের সেন্ট্রাল ব্যাঙ্ক রূপে আত্মপ্রকাশ করে। এবার রিজার্ভ ব্যাঙ্কের 1934 আরবিআই অ্যাক্টের যে সেকেন্ড শিডিউলের মধ্যে যে সমস্ত ব্যাঙ্কগুলো পড়ছে তাদেরকে আমি কী বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে শিডিউল্ড ব্যাঙ্ক। অর্থাৎ শিডিউল্ড ব্যাঙ্ক কারা বা তফসিলভুক্ত ব্যাঙ্ক কারা? যারা আরবিআই অ্যাক্ট 1934 সেকেন্ড শিডিউলের মধ্যে পড়ছে।
নেক্সট পয়েন্ট আমরা আসি কি, রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার 1937 পর্যন্ত, 7-এর আগে পর্যন্ত ছিল তোমার কলকাতা। মনে রাখবে রিজার্ভ ব্যাংক যখন তৈরি হয় তখন রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার ছিল কলকাতা, এবং 1937-এ এবং এই আমাদের কী হলো, কলকাতা থেকে তোমার রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার নিয়ে চলে যাওয়া হলো মুম্বাইতে। তাহলে আমরা বলবো রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় এখন? রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার মুম্বাইতে। তাহলে রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার যদি মুম্বাইতে হয়, তাছাড়াও রিজার্ভ ব্যাংকের চারটে, ভারতের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারটে তোমার হচ্ছে চারটে দিকে চারটে জোনাল অফিস আছে রিজার্ভ ব্যাংকের, এটা মনে রেখে দেবে। এই যে জোনাল অফিসগুলো কোথায় কোথায় আছে, একদম দিল্লিতে আছে, একটা মুম্বাইতে আছে, একটা তোমার হচ্ছে চেন্নাইতে আছে, আর একটা তোমার কোথায় আছে, আর একটা তোমার আছে কলকাতাতে আছে। অর্থাৎ কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, এই চারটে রিজার্ভ ব্যাংকের জোনাল অফিস আছে। তাছাড়াও রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টারটা আরেকটা ক্ষেত্রে কী আছে, কোথায় আছে, ওটা মুম্বাইতেও আছে। ঠিক আছে, এবার আমরা রিজার্ভ ব্যাংকের যে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস, রিজার্ভ ব্যাংকের সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরসে 21 জন লোক থাকে। তাহলে আমি কি বললাম, রিজার্ভ ব্যাংকের সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরসে 21 জন লোক থাকে। এই 21 জন লোকের ডিস্ট্রিবিউশনটা কী আছে, একজন হচ্ছে গভর্নর, ঠিক আছে, চারজন হচ্ছে তোমার ডেপুটি গভর্নর, অর্থাৎ রিজার্ভ ব্যাংকে একজন গভর্নর থাকবে এবং চারজন কী থাকবে, ডেপুটি গভর্নর থাকবে। তাছাড়া কী থাকবে, আমি বললাম রিজার্ভ ব্যাংকের চারটে আঞ্চলিক অফিস আছে, তাই তো, সেই চারটে আঞ্চলিক অফিস থেকে চারজন তোমার ডিরেক্টর থাকবে। তাহলে আমি কি বললাম, একজন গভর্নর, চারজন তোমার হচ্ছে ডেপুটি গভর্নর, আর চারটে আঞ্চলিক অফিস থেকে চারজন কে থাকবে, চারজন ডাইরেক্টর থাকলো। তাছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্ট মনোনীত 10 জন ডাইরেক্টর ওখানে থাকবে। কি বললাম, সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা মনোনীত 10 জন ডাইরেক্টর ওখানে থাকবে। তাহলে আর কি থাকবে, আর হচ্ছে 2 জন অর্থমন্ত্রকের 2 জন অফিসিয়ালস থাকবে। তার মানে রিজার্ভ ব্যাংকের ডিস্ট্রিবিউশন কী হলো, একজন গভর্নর, চারজন ডেপুটি গভর্নর, চারজন চারটে আঞ্চলিক বোর্ড থেকে চারজন ডাইরেক্টর, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা মনোনীত 10 জন ডাইরেক্টর, আর 2 জন কী হবে, 2 জন হচ্ছে অর্থমন্ত্রকের 2 জন অফিসিয়ালস। অর্থাৎ 1, 4, 4, 10, 2, ঠিক আছে, টোটাল হচ্ছে কতজন হলো, 21 জন হলো। এদেরকে নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরস তৈরি হয়েছে, এবং এরা সমস্ত ক্ষেত্রে মানে এরাই হচ্ছে সমস্ত বোর্ড অফ ডাইরেক্টরসে আছে, যারা পলিসি মেকিংয়ের ব্যাপারটা এদের হাতে একটা ন্যস্ত রয়েছে। নেক্সট বলবো রিজার্ভ ব্যাংকের যে এমব্লেম, রিজার্ভ ব্যাংকের এমব্লেম কি, রিজার্ভ ব্যাংকের এমব্লেম হচ্ছে তোমার হচ্ছে পাম ট্রি, পাম গাছ, এবং তোমার হচ্ছে প্যান্থার, প্যান্থার মানে হচ্ছে তোমার ওই যেটা বাঘেরই মতো কিন্তু বাঘ নয়, ঠিক আছে। আর আগে কি ছিল, আগে কিন্তু প্যান্থারের আগে ছিল টাইগার, অর্থাৎ রিজার্ভ ব্যাংকের এমব্লেম পাম ট্রি এবং প্যান্থার, এবং আগে ছিল কি টাইগার। নেক্সট পয়েন্ট হচ্ছে আরবিআই, মনে রেখে দেবে আরবিআই কিন্তু ভারতের যেমন সেন্ট্রাল ব্যাংক, কিন্তু আরবিআই 1947 অবধি মায়ানমারের সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করেছে। এটাও পরীক্ষায় তোমাদের কোশ্চেন এসছে, আরবিআই ভারত ছাড়া আর কোন মানে তোমার দেশের সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করেছিল। এটা অ্যান্সার কী হবে, অ্যান্সার হচ্ছে তোমার মায়ানমার। তাছাড়া 1948 সাল অবধি আরবিআই কিন্তু পাকিস্তানের সেন্ট্রাল ব্যাংক হিসেবে কাজ করে। এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট একটা ইনফো। এই ইনফো দুটো কিন্তু একটু মনে রেখে দেবে, তোমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেন্স আসতে পারে এখান থেকে। নেক্সট আমরা আসবো কি, নেক্সট আমরা আসবো আরবিআইয়ের কাজ। আরবিআইয়ের যে কাজটা কি, আরবিআইয়ের মূল কাজটা হচ্ছে দুটো, ঠিক আছে। একটা হচ্ছে, দুটো বলবো না, মূল কাজ দুটো বলবো না, মূল অনেক কাজ আছে। তার মধ্যে আমরা মানে আচ্ছা ফার্স্ট না একটুখানি ব্যাপারটা একটু ইলাবোরেট অবস্থাতেই যাই। ফার্স্টে আমরা কি, আরবিআই হচ্ছে টাকা কড়ি প্রচলনের যে একটা নোট, মানে ইস্যু অফ নোটস, অর্থাৎ আরবিআইয়ের মূল কাজ হচ্ছে কি ইস্যু অফ নোটস। ইস্যু অফ নোটস মানে হচ্ছে আরবিআই নোটের প্রচলন করে। অর্থাৎ দেখবে যে কোনো নোটের মধ্যে তুমি একটু করে আরবিআইয়ের গভর্নরের সই থাকে, কিন্তু তুমি 1 টাকার কয়েন বা 1 টাকার নোট এবং যে কয়েনগুলো আছে তার থেকে নিচে যে সমস্ত কয়েনগুলো আছে সেখানে কিন্তু আরবিআইয়ের গভর্নরের কোনো সই থাকে না। সেখানে কার সই থাকে, সেখানে সই থাকে হচ্ছে অর্থমন্ত্রকের সচিব, ফিনান্স সেক্রেটারি। তার ফিনান্স সেক্রেটারি বা অর্থমন্ত্রক থেকে কোন নোটগুলো ছাপা হয়, 1 টাকা বা 1 টাকার কয়েন এবং তার নিচের যে সমস্ত কয়েনগুলো, ঠিক আছে। আর 1 টাকা নোট, কয়েন এবং যে সমস্ত যে কয়েনগুলো আছে সেগুলো, আর যেগুলো তোমার হচ্ছে নোটসগুলো আছে, ঠিক আছে, নোটসগুলো 1 টাকার ওপরে যে সমস্ত নোটসগুলো আছে সেখানে কার সই থাকে, সেখানে তোমার হচ্ছে তোমার ওই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের সই থাকে। এবং এই নোটের জন্য বিভিন্ন রকম প্রেস আছে, ঠিক আছে, যেমন সিকিউরিটি প্রেস, সিকিউরিটির জন্য সিকিউরিটি পেপার যেটা আছে সেটা হোশঙ্গাবাদে অবস্থিত। তাছাড়াও আরবিআইতে তোমার হচ্ছে নোট ছাপানোর জন্য টাকশাল আছে, ঠিক আছে,
যেখান থেকে মিন্ট, আমরা টাকশালকে আমরা ইংলিশে কী বলি, মিন্ট বলি, যেখান থেকে তোমার টাকা ছাপা হয়, ঠিক আছে। সেই টাকশালগুলো কোথায় কোথায় আছে সেটা তোমাদের দেখে নিতে হবে একটুখানি। আমাদের কলকাতায় কোথায় আছে, আমার কাছে সব নোট আছে, নোটের মধ্যে তোমাদের সমস্ত দিয়ে দেবো যে আরবিআই তার সমস্ত যে নোটগুলো আছে কোথায় কোথায় 100 টাকার নোট হয়, ঠিক আছে। নাসিক থেকে 100 টাকা নোটগুলো হয়, 100 টাকা এবং 100 টাকা কমের যে সমস্ত নোটগুলো হলো, ঠিক আছে, 1 থেকে 100 টাকা পর্যন্ত নোটগুলো কোথায় হয়, মহারাষ্ট্রের নাসিক থেকে হয়। তাছাড়া তোমার হচ্ছে মধ্যপ্রদেশের দেওয়াস বলে একটা জায়গা আছে, যেখানে আমার তোমার হচ্ছে 200 টাকার নোট, ঠিক আছে, 500 টাকার নোট, 1000 টাকার নোট, 2000 টাকার নোট, এখন তো 1000 টাকার নোট নেই, 200, 500, 2000, এই নোটগুলো কোত্থেকে হচ্ছে, দেওয়াস থেকে হচ্ছে। যে সমস্ত সিকিউরিটি পেপার সেটা কোথায় তৈরি হচ্ছে, হোসাঙ্গাবাদে তৈরি হয়। তারপরে আমাদের কোথায় কোথায় টাকশাল আছে, ঠিক আছে, আমাদের যেমন তোমার টাকশাল আছে, আমাদের তুমি দেখবে আলিপুরে একটা টাকশাল আছে কলকাতায়, ঠিক আছে। আর মডার্নাইজড একটা টাকশাল তৈরি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের কোথায়, শালবনীতে আছে, ঠিক আছে। মডার্নাইজড টাকশাল হচ্ছে মাইসোর এবং শালবনী। আমার কাছে নোট আছে, নোটের মধ্যে এই সমস্ত কোথায় কোথায় টাকা ছাপানো হয় এগুলো দেওয়া আছে। এবার আরবিআই এই সমস্ত টাকা ছাপায়। আমরা তো বলেছিলাম যে আরবিআই টাকা ছাপানোর জন্য আরবিআই কিন্তু এমনি এমনি টাকাটা মার্কেটে দেয় না, তার বিনিময়ে কিন্তু ও নিজের কাছে কিছু পরিমাণ জিনিসপত্র রেখে দেয়। আমরা যখন মনিটারি পলিসিতে পড়েছিলাম, আরবিআই যখন কোনো ব্যাংকে টাকা দেয়, কোনো ব্যাংকে টাকা দেওয়ার সময় তার থেকে কী নিয়ে নেয়, তার থেকে সিকিউরিটিসগুলো বা গভর্নমেন্ট সিকিউরিটিসগুলো নিজের কাছে রেখে দেয়, তার বিনিময়ে ব্যাংকগুলোকে টাকা দেয়। এটাও ঠিক সেরকমই, আরবিআই যখন টাকা ছাপায় তার বিনিময়ে আরবিআই নিজের কাছে কী রাখে, গোল্ড রাখে এবং বাইরের দেশের মুদ্রা বা বন্ড এগুলো রাখে। মনে রাখবে 1956 সালে একটা সিস্টেম, যে এই যে ব্যাপারটা, এইটাকে বলে আমরা বলবো মিনিমাম রিজার্ভ সিস্টেম বা ন্যূনতম সংরক্ষণ পদ্ধতি। তাহলে আরবিআই যে টাকাটা ছাপানোর পদ্ধতিটাকে আমরা কী বলবো, মিনিমাম রিজার্ভ সিস্টেম বা ন্যূনতম সংরক্ষণ পদ্ধতি। এই ন্যূনতম সংরক্ষণ পদ্ধতির মাধ্যমে আরবিআই কী করতে পারে, টাকা ছাপাতে পারে। এবং এই টাকা ছাপানোর জন্য আরবিআই কী করতে পারে, 115 কোটি টাকা মূল্যের গোল্ড এবং 85 কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা বা বন্ড এরা নিজেদের কাছে জমা রেখে যে কোনো পরিমাণ টাকা ছাপাতে পারে। তার মানে আমি কী বললাম, ভালো করে শুনবে, এটা পরীক্ষায় তোমাদের বারবার আসে, 115 কোটি টাকা মূল্যের গোল্ড এবং 85 কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা বা বন্ড নিজের কাছে রেখে যে কোনো পরিমাণের টাকা তারা ছাপাতে পারে। মনে রাখবে এই যে 115 কোটি টাকার গোল্ডটা কিন্তু 115 কোটি টাকার গোল্ড কিন্তু আগে ছিল, কিন্তু আগে কিন্তু যে এখন যেমন বললাম 85 কোটি টাকা মূল্যের বন্ড বা বিদেশি মুদ্রা রাখতে পারে, আগে কিন্তু এটা 85 কোটি ছিল না, আগে ছিল এটা কত, আগে ছিল 400 কোটি। এবং 1957 এর 1957 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বিদেশি মুদ্রা বা বন্ড এর যে ভ্যালুটা 400 কোটি থেকে কমিয়ে কত করা হয়েছে, 85 কোটি করা হয়েছে, ঠিক আছে। এটা একটু জেনে রেখে দেবে, মিনিমাম রিজার্ভ সিস্টেম। নেক্সট আমরা আসবো তোমার হচ্ছে আরবিআইয়ের কাজ বলছিলাম। আরবিআইয়ের কাজ বলতে গেলে ফার্স্টে আমি কি বললাম, ইস্যু অফ নোটস। আরবিআইয়ের প্রথম কাজটা কি, নোট ইস্যু করা। নেক্সট হচ্ছে আমরা রিজার্ভ ব্যাংকের একটা কাজ বলি, সেটা হচ্ছে সরকারের ব্যাংক। সরকারের ব্যাংক মানে কি, রিজার্ভ ব্যাংক ভারত সরকার এবং রাজ্য সরকারগুলোর ব্যাংক হিসেবে কাজ করে। মনে রাখবে রিজার্ভ ব্যাংক কখনো, রিজার্ভ ব্যাংকে কিন্তু আমি, তুমি বা আমাদের মতো যে সমস্ত আম আদমি, এরা কিন্তু কখনো অ্যাকাউন্ট খুলতে পারে না। আমরা অ্যাকাউন্ট খুলতে পারি কোথায়, আমরা অ্যাকাউন্ট খুলতে পারি তোমার হচ্ছে বিভিন্ন রকম যে কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আর ন্যাশনালাইজড ব্যাঙ্কগুলোকে আছে, কিন্তু আমরা কখনো রিজার্ভ ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারি না। আচ্ছা, রিজার্ভ ব্যাংকে তাহলে কাদের অ্যাকাউন্ট আছে, রিজার্ভ ব্যাংকে বিভিন্ন রাজ্য সরকারগুলোর অ্যাকাউন্ট আছে, জম্মু কাশ্মীরের নেই যদিও, এবং বিভিন্ন রকম যে সমস্ত রাজ্যগুলোর অ্যাকাউন্ট আছে এবং বিভিন্ন ভারত সরকারের অ্যাকাউন্ট আছে। এই অ্যাকাউন্টে তারা কী রাখে, অ্যাকাউন্টে তারা টাকা রাখে। তাছাড়া ভারত সরকার বিভিন্ন রকম যে সিকিউরিটি রয়েছে, যেগুলো সরকারি সিকিউরিটি বা সরকারি লগ্নিপত্র, সেইগুলো ভারত সরকারের লগ্নিপত্রগুলো রিজার্ভ ব্যাংকের মাধ্যমেই তারা কী করে, অন্যান্য ব্যাংকে তারা মার্কেটে বিক্রি করে, অন্যান্য ব্যাংকের কাছে বিক্রি করে। অর্থাৎ রিজার্ভ ব্যাংক ভারত সরকারের যে সমস্ত সিকিউরিটি, বন্ড, লগ্নিপত্র, এগুলো ভারত সরকারের হয়ে কেনা বেচা করে, ঠিক আছে। তাছাড়া কী করতে পারে, সরকারকে তোমার হচ্ছে মানে বিভিন্ন রকমভাবে তোমার মানে পলিসি রূপায়ণে সাহায্য করে। অর্থাৎ সরকারের ব্যাংকার এবং সরকারের মুখ্য পরামর্শদাতা হিসেবে রিজার্ভ ব্যাংক কাজ করে। তাছাড়া রিজার্ভ ব্যাংক যেমন সরকারের ব্যাংকার, সেরকম রিজার্ভ ব্যাংক কিন্তু অন্যান্য ব্যাংকেরও ব্যাংকার। তাহলে আমরা কি বললাম, রিজার্ভ ব্যাংক হচ্ছে সরকারের ব্যাংকার। আবার রিজার্ভ ব্যাংক কার ব্যাংকার, অন্যান্য যে সমস্ত কমার্শিয়াল ব্যাংকগুলো আছে তাদেরও ব্যাংকার কিন্তু রিজার্ভ ব্যাংক। মনিটারি পলিসি বলাতে গিয়ে আমি বলেছিলাম অন্যান্য ব্যাংকগুলো তাদের একটা, অন্যান্য ব্যাংকগুলোকে তো রিজার্ভ ব্যাংকে টাকা রাখতে হয়, অন্যান্য ব্যাংকগুলোকে তার মোট আমানতের একটা অংশ, আর রিসেন্ট তোমার একটু চেঞ্জ হয়েছে ব্যাপারটাকে, এটাকে বলা হয় নেট ডিম্যান্ড অ্যান্ড টাইম লায়াবিলিটি, তার একটা পোর্শন ন্যাচারালি হচ্ছে 4%। এটা কোথায় রাখতে হয়, এটা রিজার্ভ ব্যাংকে গচ্ছিত করে রেখে দিতে হয়। এটাকে আমরা কী বলি, ক্যাশ রিজার্ভ রেশিও। কী হিসাবে রাখতে হয়, ক্যাশ হিসাবে লিখতে হয়। আর কি রাখতে হয়, রিজার্ভ ব্যাংক বলে দিয়েছে প্রত্যেকটা ব্যাংকে তার নেট
ডিম্যান্ড এবং টাইম লায়াবিলিটির একটা পোর্শন তারা কী করবে, তারা নিজেদের কাছে গোল্ড হিসেবে বা ক্যাশ হিসেবে বা সিকিউরিটি হিসেবে রেখে দেবে। এবং যখন সেই ব্যাংকের কাছে আর কোনো টাকা, মানে রিজার্ভ ব্যাংকের কাছে টাকা নেবার কোনো অপশান থাকবে না, তখন ওটাকে আমরা কী বলবো, এসএলআর বলবো। তখন ওই এসএলআর কোথাও সিকিউরিটিগুলো তারা কী করবে, রিজার্ভ ব্যাংকে বিক্রি করে রিজার্ভ ব্যাংকের থেকে টাকা নেবে। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি কি, লেন্ডার্স লাস্ট রিসর্ট। অর্থাৎ মানে তাদের কাছে যখন আর কিছু পড়ে থাকছে না, তখন সেই সমস্ত এসএলআর কোটার যে সিকিউরিটিগুলো তারা রিজার্ভ ব্যাংকে বিক্রি করে রিজার্ভ ব্যাংকের থেকে কী করতে পারে, টাকা নিচ্ছে। আবার তারা নেট ডিম্যান্ড এবং টাইম লায়াবিলিটির একটা পোর্শন রিজার্ভ ব্যাংকে ক্যাশ হিসেবে, নগদ হিসেবে রেখে দিচ্ছে, যেটাকে আমরা কী বলবো, যেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও। মনে রাখবে 1991 সালে যেটা হচ্ছে একটা রিফর্মস, ইকোনমিক রিফর্মস, 1991 সালে 24শে জুলাই। এই ইকোনমিক রিফর্মসের আগে পর্যন্ত কিন্তু এই ক্যাশ রিজার্ভ রেশিও, এসএলআর, এগুলোর মান কিন্তু অত্যন্ত বেশি ছিল। অর্থাৎ ব্যাঙ্কিং সিস্টেমের আমি বলেছিলাম তোমাকে, ক্যাশ রিজার্ভ রেশিওর মানটা তোমার 3 থেকে 15%, তারপরে এসএলআরের মানটা 40% অবধি চলে গেছিলো। পরে 1991 সালে ইকোনমিক রিফর্মস এবং হচ্ছে নরসিংহাম কমিটির রিপোর্ট নাম্বার 1, ঠিক আছে, এর মাধ্যমে কী করা হলো, এর মাধ্যমে চেষ্টা করা হলো যে মানে নরসিংহাম কমিটি বললো যে রিজার্ভ এবং ইকোনমিক রিফর্মসের মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্কও বুঝতে পারলো, ঠিক আছে, যে ব্যাঙ্কগুলোর ম্যাক্সিমাম টাকা যদি আমরাই ব্যাঙ্ক যদি ব্লক করে দেয়, তাহলে ব্যাঙ্ক কী করে বিজনেস করবে। অর্থাৎ ব্যাঙ্কে বিজনেস করতে গেলে তাদের হাতে যথেষ্ট পরিমাণ লিকুইডিটি থাকতে হবে। তখন থেকে রিজার্ভ ব্যাঙ্ক কী করলো, সিআরআর এবং এসএলআরের মানটাকে কী করলো, আস্তে আস্তে কমাতে থাকলো। অর্থাৎ এসএলআরের মানটা তখন 40 থেকে কমিয়ে কত করে দিল, 25% করে দিল, এবং সিআরআরের মানটাও অনুরূপভাবে কমানো শুরু করলো। তাহলে এই ব্যাপারটা একটু তোমাকে লক্ষ্য রাখতে হবে। ব্যাঙ্কিং রিফর্মস এবং হচ্ছে নরসিংহাম কমিটির রিপোর্ট অনুসারে সিআরআর এবং এসএলআরের মানটা তারা কমিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। তাহলে আমরা বলতে পারি অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে রিজার্ভ ব্যাঙ্ক এইভাবে কাজ করছে। নেক্সট হচ্ছে ঋণের নিয়ন্ত্রণ। রিজার্ভ ব্যাঙ্কের আরেকটা কাজ কি, ঋণ নিয়ন্ত্রণ করা বা ক্রেডিট কন্ট্রোল করা। এই ঋণ নিয়ন্ত্রণ ব্যাপারটা তোমাকে তো বলে দিয়েছিলাম। ঋণ নিয়ন্ত্রণের মুখ্য ব্যাপারটা কি, মানিটারি পলিসি। যেটাই মানিটারি পলিসি সেটাই ঋণ নিয়ন্ত্রণ। এবং কী করে ঋণের, রিজার্ভ ব্যাঙ্ক যখন ক্যাশ রিজার্ভ রেশিও, ব্যাঙ্ক রেট, রেপো রেট, রিজার্ভ রেপো রেট, এই রেটগুলো যখন বাড়িয়ে দেয়, তখন মার্কেটে টাকার যোগান কী হয়, কমিয়ে যায়। অর্থাৎ আমরা বলতে পারি রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্ক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও এবং ক্যাশ রিজার্ভ রেশিও, এই প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা যখন বাড়িয়ে দিচ্ছে, তখন মার্কেটে টাকার যোগান কমিয়ে দিচ্ছে। এই ধরনের মানিটারি পলিসিটাকে আমরা কী বলবো, ডিয়ার মানিটারি পলিসি। আবার এই প্রত্যেকটা রেট যখন কমে যাচ্ছে মার্কেটে, তখন টাকার যোগান বেড়ে যাচ্ছে। এটাকে আমি কী পলিসি বলবো, চিপ মানিটারি পলিসি, অর্থাৎ সস্তা অর্থনৈতিক নীতি। আচ্ছা, রিজার্ভ ব্যাঙ্কের এই একটা কাজ। নেক্সট হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্কের যে সমস্ত গাইডলাইন ঠিক করে। রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্কে অভিভাবক হিসাবে কাজ করে, ঠিক আছে। প্রত্যেকটা ব্যাঙ্কে রিজার্ভ ব্যাঙ্ক প্রত্যেকটা ব্যাঙ্কে বলে যে তুমি এইভাবে চলো, তা ঠিক আছে। এবং এই যে রেগুলেট করছে, এটা কী আইন অনুযায়ী করছে, তার ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট 1949-এর মাধ্যমে এই রেগুলেটিং ব্যাপারটা থাকছে তার মধ্যে। তাছাড়া রিজার্ভ ব্যাঙ্ক কী করতে পারে, মনে রাখবে ভারতের অর্থনৈতিক উন্নয়নে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক, একটা সেকেন্ড একটু হোল্ড করো, মেয়ে অত্যন্ত কাজে। আচ্ছা, এই রেগুলেটিং ব্যাপারটা ছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু কী করতে পারে, পরিকল্পনা, রূপায়ণ এবং অর্থনৈতিক উন্নয়নে কিন্তু একটা রিজার্ভ ব্যাঙ্কের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যেমন রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু কৃষিতে কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের একটা বিশাল ভূমিকা আছে। মনে রাখবে রিজার্ভ ব্যাঙ্ক কৃষিক্ষেত্রে ডাইরেক্ট ঋণ দিতে পারে না, কিন্তু কৃষি হচ্ছে একটা ভারতের প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। অর্থাৎ কৃষিক্ষেত্রে কিন্তু কৃষি হচ্ছে একটা ভারতের প্রায়োরিটি সেক্টর। তাহলে এই প্রায়োরিটি সেক্টরকে যদি লেন্ড করতে হয় বা এখানে তোমার ঋণদান করতে হলে, রিজার্ভ ব্যাঙ্ক তো নিজে করবে না, তখন এই সেক্টরে লেন্ডিং করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক 1982 সালে একটা ব্যাঙ্ক তৈরি করলো। সেটা হচ্ছে কী নাম, সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কেরই, সেটা হচ্ছে নাবার্ড। মনে রাখবে নাবার্ডের ব্যাপারটা একটু বলি, নাবার্ডের ইতিহাসটা। নাবার্ডের আগের নাম ছিল এআরডিসি, মানে হচ্ছে এগ্রিকালচারাল রিফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা তৈরি হয়েছিল 1963 সালে। এবং 1982 সালে এটাকে সংস্কার করে এর নাম হলো কি, নাবার্ড। এবং এই নাবার্ড করার জন্য যে কমিটির রেকমেন্ডেশনটার কথা বলতে হবে, সেটা হচ্ছে শিবরামন কমিটি। এবং এই নাবার্ড যখন তৈরি হলো, নাবার্ড কিন্তু প্রথমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হোল্ডলি সাবসিডিয়ারি ব্যাঙ্ক ছিল। অর্থাৎ হোল্ডলি সাবসিডিয়ারি ব্যাঙ্ক বা হোল্ডলি সাবসিডিয়ারি কোম্পানি আমরা কাকে বলবো, হোল্ডলি সাবসিডিয়ারি কোম্পানি মানে হচ্ছে একটা কোম্পানি, তার যে স্টেক বা তার যে সিকিউরিটি বা তার যে মালিকানা, সেটা অন্য একজনের কোম্পানির হাতে আছে। অর্থাৎ নাবার্ড ইটসেলফ একটা ব্যাঙ্ক বা ইটসেলফ একটা ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, কিন্তু তার 100% শেয়ারটা কার হাতে আছে,
বা কন্ট্রোলটা কার হাতে আছে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাতে আছে। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটা একটা কী ছিল? হোল্ডলি সাবসিডিয়ারি ব্যাঙ্ক। এবং রিজার্ভ ব্যাঙ্ক কৃষিতে ঋণদানের জন্য নিজে তো ঋণ দিতে পারছে না, তখন ওরা নাবার্ডকে টাকা দিচ্ছে। নাবার্ড আবার পাবলিককে ডাইরেক্ট টাকা দেয় না, নাবার্ড কী করে তখন? নাবার্ড হচ্ছে তোমার বিভিন্ন কমার্শিয়াল ব্যাঙ্কগুলোকে, বিভিন্ন রিজিওনাল রুরাল ব্যাঙ্কগুলোকে টাকা দেয়, লোন দেয়। সেই ব্যাঙ্কগুলোর মারফত আবার কারা লোন পায়? যে সমস্ত কৃষকরা বা যাদের বিভিন্ন রকম তোমার লোনের দরকার আছে, সেই সমস্ত যাদের তোমার হচ্ছে প্রায়োরিটি সেক্টর বা যারা তোমার হচ্ছে মানে দুস্থ লোক, বা তোমার নাবার্ড কিসে লোন দেয়? এগ্রিকালচারাল সেক্টরে এবং রুরাল ইকোনমি, ঠিক আছে, বা গ্রাম্য ইকোনমির উন্নতির জন্য বা ইনফ্রাস্ট্রাকচারের উন্নতির জন্য যে সমস্ত রুরাল আর্টিসান আছে, রুরাল তোমার হচ্ছে তোমার এগ্রিকালচারাল ফার্মার্স আছে, যে সমস্ত এগ্রিকালচার ওয়ার্কার্স আছে, সেলফ হেল্প গ্রুপ আছে, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ মানে স্বনির্ভর সংস্থা, এই সমস্ত সংস্থায় কী করে? এই সমস্ত সংস্থায় যে সমস্ত ব্যাঙ্কগুলো লোন দেয়, সেই ব্যাঙ্কগুলো কার থেকে লোন নেয়? সেই ব্যাঙ্কগুলো আবার নাবার্ডের থেকে লোন নেয়। অর্থাৎ নাবার্ড হচ্ছে তোমার মানে কৃষি এবং গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে নিজে না দিয়ে, এটা একটা রিফিন্যান্স কোম্পানি। নাবার্ডটা কি? রিফিন্যান্স কোম্পানি। অর্থাৎ নিজে না দিয়ে সেরা অন্যান্য ব্যাঙ্কগুলোর মাধ্যমে ডাইরেক্ট মানুষের কাছ থেকে ইনডাইরেক্টলি মানুষের কাছে পৌঁছাচ্ছে। এবং এটা প্রথমে ছিল রিজার্ভ ব্যাঙ্কের অফ ইন্ডিয়ার একটা সাবসিডিয়ারি কোম্পানি বা সাবসিডিয়ারি ব্যাঙ্ক, এবং বর্তমানে কিন্তু আর ভারত সরকার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কন্ট্রোল থেকে নাবার্ডকে পুরোপুরি নিজের কন্ট্রোলে নিয়েছে। অর্থাৎ নাবার্ড কিন্তু এখন আর রিজার্ভ ব্যাঙ্কের আন্ডারে নেই, হোল্ডলি সাবসিডিয়ারি ব্যাঙ্ক নেই, এখন এটা ভারত সরকারের একটা তোমার ফিনান্সিয়াল অর্গানাইজেশন বা ব্যাঙ্ক। নেক্সট পয়েন্ট আমরা কি বলবো? নাবার্ডের পরে বলবো রিজার্ভ ব্যাঙ্কের যে এইগুলো, তাহলে রিজার্ভ ব্যাঙ্কের আন্ডারেই কিন্তু নাবার্ডটা তৈরি হয়েছিল। আবার রিজার্ভ ব্যাঙ্কের আন্ডারে তোমার হাউজিং ফিনান্সের জন্য তৈরি হয়েছিল ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক। মনে রাখবে নাবার্ড বললাম, নাবার্ডের হেডকোয়ার্টার মুম্বাইতে। আচ্ছা, রিজার্ভ ব্যাঙ্কের আন্ডারে তোমার কি তৈরি হয়েছিল? রিজার্ভ ব্যাঙ্কের আন্ডারে তোমার তৈরি হয়েছিল তোমার হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক, যার কাজ ছিল বিভিন্ন সমস্ত তোমার মানে তোমার হাউজিং, যে সমস্ত রিয়েল এস্টেট ব্যবসা করে তাদের যে সমস্ত মানে হাউজিং ফিনান্সের জন্য এটা তৈরি হয়েছিল। কবে তৈরি হয়েছিল? 1988-তে তৈরি হয়েছিল। এবং এই হাউজিং ফিনান্সের জন্য যে ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক তৈরি হলো, তার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। প্রথম কথা এখানে বলতে হয়, এটি প্রথম দিকে কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হোল্ডলি সাবসিডিয়ারি ব্যাঙ্ক ছিল। অর্থাৎ এর 100% কন্ট্রোল বা 100% বন্ড বা 100% স্টক কিন্তু আরবিআইয়ের আন্ডারে ছিল। পরবর্তীকালে এটা কার আন্ডারে চলে গেছে? ভারত সরকার নিজেদের হাতে নিয়ে নিয়েছে। অর্থাৎ এটা কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু এগুলো মার্কেটে এগুলো তোমার হাউজিংয়ের ফিনান্সের উন্নতির জন্য করেছিল। নেক্সট পয়েন্ট তোমাকে বলতে হবে, রিজার্ভ ব্যাঙ্ক তোমার হচ্ছে আন্ডারে বিভিন্ন রকম আগে কী ছিল, বিভিন্ন রকম যেগুলো ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস, যেগুলো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, যেগুলো হচ্ছে তোমার মানে শিল্পক্ষেত্রে যারা মেয়াদি লং টার্ম লোন দেয়, যেমন আইডিবিআই, ঠিক আছে, এগুলো রিজার্ভ ব্যাঙ্ক এগুলো শিল্পের লোন দেওয়ার জন্য এই সমস্ত ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনসগুলো সৃষ্টিতে কিন্তু ভূমিকা নিয়েছিল। অর্থাৎ আমরা বলতে পারি যে রিজার্ভ ব্যাঙ্ক কিন্তু বিভিন্নভাবে এগ্রিকালচার বলো, ইন্ডাস্ট্রিতে লোন দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কমার্শিয়াল ব্যাঙ্কগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ভয় পায়। বিভিন্ন কমার্শিয়াল ব্যাঙ্কগুলো ইন্ডাস্ট্রিতে লং টার্মে লোন দিতে কিন্তু ভয় পায়। তখন এবার ওরা যদি লং টার্মে লোন দিতে ভয় পায়, তখন তাহলে ওদের ক্ষেত্রে কমার্শিয়াল যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো আছে, ভারতে তো অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, তাহলে কি লং টার্ম লোন দেওয়ার জন্য কারা এগিয়ে এসেছিল? সেখানে এগিয়েছিল ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। অর্থাৎ এই ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলোকে এগিয়ে আসার পেছনে কিন্তু আরবিআইয়ের একটা ভূমিকা আছে, ঠিক আছে। অর্থাৎ এরা কী করে? এরা ইন্ডাস্ট্রিগুলোতে লং টার্ম বা দীর্ঘমেয়াদী লোন দেয়। যেমন আইডিবিআই একটা এরকম সংস্থা, ঠিক আছে, যেমন রাজ্য শিল্প উন্নয়ন নিগম একটা সংস্থা, ক্ষুদ্র শিল্পের জন্য লোন দেওয়ার জন্য সিডবি, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর একটা সংস্থা, ঠিক আছে। মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। আমরা এর সম্বন্ধে একটুখানি পরে আসছি। তাহলে রিজার্ভ ব্যাঙ্কের এটাও একটা কাজ। নেক্সট হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক আর কি করতে পারে? রিজার্ভ ব্যাঙ্ক 1991 সালের এপ্রিল মাসে রিজার্ভ ব্যাঙ্ক কী করেছে? মানি মার্কেট মিউচুয়াল ফান্ড, অর্থাৎ মানুষের মানি মার্কেট মিউচুয়াল ফান্ড তৈরি করেছে। মানে এই ব্যাপারটা কনসেপ্টটা রিজার্ভ ব্যাঙ্ক এনেছে। এই কনসেপ্টটা কেন এনেছে? দেখা গেছে এই কনসেপ্টটা হচ্ছে মানে আমাদের যে ব্যাংকে টাকা রাখা সত্ত্বেও কিছু ক্ষেত্রে এই যে মানুষের যে টাকাটা আছে সেটাকে আরও মানে ভালোভাবে যদি ইউটিলাইজ করা যায় ক্ষুদ্র সঞ্চয়ে, তার জন্য এই মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট। এবং যখন এই কনসেপ্টটা আনলো, তখন বিভিন্ন ব্যাঙ্কগুলো আস্তে আস্তে, প্রত্যেকটা ব্যাঙ্কেরই, অনেক ব্যাঙ্কের, বড় বড় ব্যাঙ্কের কিন্তু মিউচুয়াল ফান্ড আছে। এবং রিজার্ভ ব্যাঙ্ক বলছে মানুষজনকে ব্যাঙ্কে টাকা রাখার পাশাপাশি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো। রিজার্ভ ব্যাঙ্ক আর কী করেছে? ইউনিট ট্রাস্ট তৈরি করেছিল। এই ইউনিট ট্রাস্টে তৈরি করে মানুষকে বলেছিল ইউনিট ট্রাস্টে
ছোটো ছোটো ইউনিট কিনে রাখো, যেখানে তুমি কিন্তু লাভের মুখ দেখতে পারবে। মানে এখানে তোমার হচ্ছে যে খুব হাই রিস্ক কিন্তু ব্যাপারটা নেই, রিস্ক খুবই লো, এবং মানুষকে কিন্তু দীর্ঘমেয়াদে টাকা রাখার ব্যাপারে উৎসাহ করার জন্য এইগুলো রিজার্ভ ব্যাঙ্ক এগুলো করেছে। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের একটা মাল্টিফেরিয়াস কাজ করেছে ভারতের মানিটারি সেগমেন্টকে বা মানিটারি সেক্টরকে উন্নত করার জন্য। তাহলে এইগুলো আমরা মোটামুটি রিজার্ভ ব্যাঙ্কের কাজ বললাম, ঠিক আছে। নেক্সট আমরা আসছি আরবিআইয়ের মধ্যে। আরবিআই আমরা যে ভারতের যে ব্যাঙ্কিং সিস্টেম বা ব্যাঙ্কিং যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা একটুখানি তোমাকে বলতে হবে। মানে ভারতে যে বিভিন্ন ব্যাঙ্কগুলো কাজ করছে তারা কীভাবে কাজ করছে। আচ্ছা, প্রথমে মাথার ওপর নিয়ন্ত্রক তোমার হচ্ছে আরবিআই। আরবিআইয়ের আন্ডারে আমরা যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোকে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে শিডিউলড ব্যাঙ্ক, একটা নন শিডিউলড ব্যাঙ্ক, ঠিক আছে। আমরা নন শিডিউল ব্যাঙ্ক দরকার নেই, পরীক্ষা আসবে না, আমরা শিডিউল ব্যাঙ্ক নিয়ে পড়বো তোমাদের, ঠিক আছে। আমাদের মনে রাখতে হবে শিডিউল ব্যাঙ্কগুলো দু ধরনের হয়। আমি কি বললাম, শিডিউল ব্যাঙ্ক দু ধরনের হয়, একটা হচ্ছে শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্ক আর একটা হচ্ছে শিডিউলড কোঅপারেটিভ ব্যাঙ্ক। তো শিডিউলড ব্যাঙ্কের মধ্যে ভাগ কটা? শিডিউলড ব্যাঙ্কের মধ্যে ভাগ হচ্ছে দুটো, একটা হচ্ছে শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্ক, একটা হচ্ছে শিডিউলড কোঅপারেটিভ ব্যাঙ্ক। শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্ক যেটা আছে, শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কের মধ্যে আবার চারটে ভাগ আছে। শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কের মধ্যে চারটে ভাগ আছে। প্রথম পার্টটা কি? প্রথম পার্টটা হচ্ছে পাবলিক সেক্টর ব্যাঙ্ক, ঠিক আছে। সেকেন্ড পার্টটা কি বলবো, এই পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলো আছে, এই পাবলিক সেক্টর ব্যাঙ্ক হচ্ছে বর্তমানে 27টা। আমি একটু পরে একটু বাদে আসছি তোমাদের কাছে পাবলিক সেক্টর ব্যাঙ্কটা নিয়ে। পাবলিক সেক্টর ব্যাঙ্ক তুমি জেনে রাখো বর্তমানে কটা আছে, 27টা আছে। এদের মধ্যে 19টা আছে তোমার ন্যাশনালাইজড ব্যাঙ্ক, বা যেগুলোকে আমার ন্যাশনালাইজেশন হয়েছিল আমাদের 1969 সালে এবং 1980 সালে। মনে রাখবে এই পয়েন্ট দুটো একটু খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। 1969 সাল এবং 1980 সাল ভারতের ব্যাঙ্কিংয়ের একটা মানে বৃহত্তম চেঞ্জেস এসেছিল। 1969 সালে দেশের 14টা বড় বড় ব্যাঙ্ককে কী করা হয়েছিল, ন্যাশনালাইজ বা জাতীয়করণ করা হয়েছিল। এবং 1980 সালে আরও 6খানা ব্যাঙ্ককে কী করা হয়েছিল, জাতীয়করণ করা হয়েছিল। আমি একটু পরে তোমাকে বলবো যে ব্যাঙ্ক ন্যাশনালাইজেশন করা হয়েছিল কেন এবং এর পেছনে কী কারণ ছিল, এবং আদৌ ব্যাঙ্ক ন্যাশনালাইজেশন করার পেছনে যে কারণগুলোকে লক্ষ্য নিয়ে আমরা ব্যাঙ্ক ন্যাশনালাইজেশন হয়েছিল সেটা কতদূর সাকসেসফুল হয়েছিল সেটা আমরা একটু পরে আসছি। আমরা এক্ষুনি তোমাকে বলছিলাম যে শিডিউলড ব্যাঙ্কগুলোকে কটা ভাগে ভাগ করা হয়েছে। তো শিডিউলড ব্যাঙ্কগুলোকে আমরা বলেছিলাম 4টে ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে ফার্স্টে আমি কি বললাম, পাবলিক সেক্টর ব্যাঙ্ক। এই পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলোর মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে পাবলিক সেক্টর ব্যাঙ্ক, টোটাল কটা আছে 27টা। এদের মধ্যে 19টা হচ্ছে ন্যাশনালাইজড ব্যাঙ্ক আর 8টা হলো স্টেট ব্যাঙ্ক এবং তার অ্যাসোসিয়েট, এরা যুক্ত হয়ে 8টা ব্যাঙ্ক আছে, ঠিক আছে। মানে এখানে স্টেট ব্যাঙ্ক এবং তার অ্যাসোসিয়েট ব্যাঙ্ক, মানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মনে রাখবে 7টা অ্যাসোসিয়েট এমন ব্যাঙ্ক আছে যেগুলো প্রত্যেকটা যে সমস্ত দেশীয় রাজাগুলো ছিল না, দেশীয় রাজ্যগুলো, যেমন তোমার হচ্ছে ত্রিবাঙ্কুর, সৌরাষ্ট্র, মহীশূর, হায়দ্রাবাদ, ঠিক আছে, ইন্দোর, অর্থাৎ এই যে সমস্ত জায়গা যেখানে দেশীয় রাজারা শাসন করতো, এই সমস্ত জায়গায় প্রত্যেকটা একটা করে স্টেট ব্যাঙ্ক গড়ে উঠেছিল, ঠিক আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্দোর, স্টেট ব্যাঙ্ক অফ ত্রিবাঙ্কুর, স্টেট ব্যাঙ্ক অফ হায়দ্রাবাদ, এরকম স্টেট ব্যাঙ্কের 7টা তোমার সাবসিডিয়ারি, 7টা তোমার হচ্ছে অ্যাসোসিয়েট ব্যাঙ্ক আছে। প্লাস হচ্ছে জাতীয় মহিলা ব্যাঙ্ক, ঠিক আছে, যেটা পুরোপুরি মহিলাদের মানে মহিলা দ্বারা পরিচালিত, এবং মহিলাদের তোমার হচ্ছে ওখানে সমস্ত মানে থাকবে সবাই তোমার এমপ্লয়ি। এবং এই 7টার একটা 8টা, 7টা মানে তোমার এসবিআইয়ের 7টা অ্যাসোসিয়েট প্লাস 8টা আর একটা তোমার জাতীয় মহিলা ব্যাঙ্ক, এই 8টা ব্যাঙ্ক, ঠিক আছে। আর ওখানে 19টা ন্যাশনালাইজ ব্যাঙ্ক, টোটাল 19 প্লাস 8 হচ্ছে 27। তাহলে এই 27টা আমরা কী বলবো, এই মুহূর্তে আমাদের কী আছে না, পাবলিক সেক্টর ব্যাঙ্ক আছে। তাহলে আমরা শিডিউলড যে ব্যাঙ্কগুলোর মধ্যে আমরা কি ফার্স্টে কী বললাম, পাবলিক সেক্টর ব্যাঙ্ক। দেন আমরা কী করবো, প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক। প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক কোনগুলো, যেগুলোর মালিকানা মনে রাখবে আমরা যে বলেছিলাম এক্ষুনি তোমার, এই যে তোমার প্রাইভেট মানে পাবলিক সেক্টর ব্যাঙ্ক, এখানে কিন্তু ম্যাক্সিমাম মালিকানা বা 50%-এর বেশি মালিকানা কিন্তু কার হাতে আছে, ভারত সরকারের হাতে আছে, ঠিক আছে। তারপর আমরা কি বললাম, প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক, বুঝতেই পারছো এদের যে মালিকানা সেটা কাদের হাতে আছে, প্রাইভেট সেক্টরের হাতে আছে। যেমন আমাদের এখন বর্তমানে কী এই ধরনের পাবলিক সেক্টর মানে প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক থাকতে পারে। প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক সবচেয়ে বড় এই মুহূর্তে এইচডিএফসি, হাউজিং ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন। তারপরে কি আছে, আইসিআইসিআই সেকেন্ড আছে, আর থার্ড পজিশন আছে অ্যাক্সিস ব্যাঙ্ক। তাহলে মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক, ঠিক আছে। তাছাড়া আমাদের ভারতে আর কী আছে, ভারতে তোমার হচ্ছে যে সমস্ত আমার শিডিউল ব্যাঙ্কগুলোর মধ্যে আমি ফার্স্টে কী বললাম, পাবলিক সেক্টর ব্যাঙ্ক, তারপর প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক, তারপর হচ্ছে ফরেন ব্যাঙ্ক।
ফরেন ব্যাংক আমরা কোনগুলোকে বলবো? ফরেন ব্যাংকগুলো সেগুলোকে যেগুলোর মালিকানা তোমার হচ্ছে বিদেশিরা, অর্থাৎ যাদের মালিকানা যারা হচ্ছে বিদেশি ব্যাংক, ঠিক আছে, যাদের যে হেডকোয়ার্টার সেটা হচ্ছে বিদেশে আছে, ঠিক আছে, তাদের যে মানে মালিক তিনিও বিদেশে থাকেন, কিন্তু তাদের ভারতে কোনো ব্রাঞ্চ খুলেছে, বা ভারতে তাদের কোনো কী আছে, অফিস আছে, যেগুলোর মাধ্যমে তারা ভারতে ব্যাংকিং ব্যবসা পরিচালনা করছে। অর্থাৎ যেমন আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড়, যাদের ব্রাঞ্চ সবচেয়ে বেশি আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, যার হেডকোয়ার্টার কোথাও আছে, লন্ডনে আছে। অর্থাৎ একটা ব্রিটিশদের দ্বারা এই যে ব্যাংকটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, যেটা ভারতেও এসে তার ব্যাংকিং বিজনেস করছে। তারপরে সিটি ব্যাংক, যার হেডকোয়ার্টারটা কোথায় আছে, নিউ ইয়র্কে আছে, ঠিক আছে, এবং ওটা হচ্ছে আমেরিকার একটা বড় ব্যাংক, সিটি ব্যাংক, কিন্তু তারা ভারতেও কিন্তু ব্যবসা করছে। মনে রাখবে এই সমস্ত ব্যাংকগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু শিডিউল্ড ব্যাংক, ঠিক আছে। সিটি ব্যাংক যেগুলো অর্থাৎ আরবিআইয়ের 1934 আরবিআই অ্যাক্টের সেকেন্ড শিডিউলের অন্তর্গত, ঠিক আছে, সেগুলোকে আমরা কী বলবো, এদের মধ্যে আমরা কিছু কিছু তোমার ফরেন ব্যাংকও আছে, ঠিক আছে, যেমন হচ্ছে সিটি ব্যাংক বললাম, স্ট্যান্ডার্ড চার্টার্ড বললাম, ব্যাংক অফ চায়না, ঠিক আছে। তারপরে 4 নম্বরে আমি কি বলবো, 4 নম্বরে হচ্ছে বলবো রিজিওনাল রুরাল ব্যাংক। রিজিওনাল রুরাল ব্যাংক সম্বন্ধে একটু বলি। রিজিওনাল রুরাল ব্যাংক তৈরি হয়েছিল হচ্ছে 1975-এ, এবং এই যে রিজিওনাল রুরাল ব্যাংকের যে অ্যাক্টটা কিন্তু মনে রাখবে, অ্যাক্ট আগে হয় তারপরে তো ব্যাংক হবে। এখানে কিন্তু কি অ্যাক্টটা কিন্তু তার পরের বছর হয়েছিল, অর্থাৎ আরআরবি অ্যাক্ট হয়েছিল 1976-এ, কিন্তু আরআরবি তৈরি হয়েছিল প্রথম কিন্তু কবে, 1975 সালে। অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংকের মেন কাজটা কি, রিজিওনাল রুরাল ব্যাংকগুলো তোমার হচ্ছে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে, গ্রামীণ যে সমস্ত কৃষক, গ্রামীণ যে সমস্ত আর্টিসান বা যে সমস্ত শিল্প শ্রমিক বা বিভিন্ন রকম কারিগর, বা গ্রামীণ বিভিন্ন রকম যে সমস্ত স্বনির্ভর সংস্থা বা গ্রামীণ কৃষক, অর্থাৎ গ্রামীণ পরিকাঠামো এবং গ্রামীণ তোমার হচ্ছে তোমার স্বনিযুক্তি বা কর্মসংস্থান, এগুলোর জন্য এরা কী করে লোন প্রোভাইড করে, রিজিওনাল রুরাল ব্যাংক। নামের মধ্যেই বুঝতে পারছো এইগুলো হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে এই ব্যাংকগুলো শাখাগুলো বিস্তৃত। এবং আমাদের ভারতে প্রথম রিজিওনাল ব্যাংক তৈরি হয়েছিল, তার নাম হচ্ছে তোমার প্রথমা গ্রামীণ ব্যাংক, এবং এটা কোথায় হয়েছিল, এবং এটা হয়েছিল উত্তরপ্রদেশের মোরাদাবাদে। ভারতের প্রথম যে গ্রামীণ ব্যাংক সেটা তৈরি হয়েছিল, এবং এই গ্রামীণ ব্যাংকের শাখা সব জায়গাতেই খুলতে পারে, কিন্তু একমাত্র সিকিম এবং গোয়াতে গ্রামীণ ব্যাংকের শাখা খোলা যায় না। অর্থাৎ এটাও তোমাদের পরীক্ষায় এসেছিল, কোথায় কোথায় গ্রামীণ ব্যাংকের শাখা নেই। সেক্ষেত্রে আমি কি বলবো, সিকিম এবং গোয়াতে কিন্তু রিজিওনাল রুরাল ব্যাংকের কোনো শাখা নেই। এবং এই যে রিজিওনাল রুরাল ব্যাংক খুলছে বা রিজিওনাল রুরাল ব্যাংকগুলো তোমার হচ্ছে ওপেনিং হচ্ছে, এবং এই যে খোলার সময় এটাকে কিন্তু একটা যে কোনো কমার্শিয়াল ব্যাংক বা যে কোনো ব্যাংক কিন্তু একে স্পন্সর করে। অর্থাৎ এই যে ব্যাংক তৈরি হওয়ার জন্য যদি 100 টাকা লাগে, এই 100 টাকাটা কীভাবে আসে, 50 টাকা দেয় হচ্ছে ভারত সরকার, 15 টাকা দেয় এই ব্যাংকটা যে রাজ্যের তার শাখা খুলবে সেই রাজ্য সরকার, এবং 35 টাকা দেয় হচ্ছে তোমার কনসার্ন স্পন্সর ব্যাংক। অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংক কিন্তু কোনো একটা ব্যাংকের স্পন্সর ব্যাংক হিসেবে কিন্তু কাজ করে, মানে ওর কিন্তু একটা স্পন্সর ব্যাংক থাকে, ঠিক আছে। ধরো কোনো যদি রিজিওনাল রুরাল ব্যাংক কিন্তু স্টেট ব্যাংকের স্পন্সর, কোনো রিজিওনাল রুরাল ব্যাংক কিন্তু অন্য কোনো একটা ব্যাংকের স্পন্সর ব্যাংক হিসেবে সেখানে কাজ করছে। অর্থাৎ আমরা কি করি, বড় বড় ব্যাংকগুলো কি হয়, গ্রামের প্রত্যন্ত জায়গাতে যে সমস্ত জায়গায় তোমার যে গ্রাম্য মানে রুরাল এরিয়া, সেখানে তো তোমার শাখা বিস্তার করতে চায় না, তাই তাদেরকে যেন তাই তাদের একটা করে স্পন্সর ব্যাংক হিসেবে রিজিওনাল রুরাল ব্যাংকগুলো ওই সমস্ত জায়গাতে কাজ করে। এবার আমি কি বললাম, রিজিওনাল রুরাল ব্যাংক তৈরি করার জন্য যে টাকাটা লাগে, সেই টাকাটা কীভাবে দেয়, সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ টু স্টেট গভর্নমেন্ট ইজ টু স্পন্সর্ড ব্যাংক, কীভাবে আসে, 50:15:35, এটা মনে রেখে দেবে। আচ্ছা, মনে রাখবে একটু কেলকার কমিটির রিপোর্ট অনুসারে 1987 সালের পর থেকে নতুন কোনো আরআরবি তৈরি হয়নি, ঠিক আছে। এবং দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে আরআরবিগুলো গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে ঋণ দিয়েছে, এবং অনেক আরআরবি ঋণকে রিকভারি করতে পারেনি তাদের গাফিলতির জন্য, ম্যানেজমেন্টের গাফিলতি, এবং কিছু কিছু ক্ষেত্রে এমন একজন মানুষকে ঋণ দিয়েছে যার ঋণের হয়তো সত্যিই দরকার ছিল, কিন্তু তার থেকে তুমি ঋণটা কি মানে আদৌ মানে সে শোধ করতে পারবে কি না সেটা কিন্তু সে দেখেনি, এবং এর ফলে কিন্তু তারা কিন্তু মানে ঋণ কিন্তু অনাদায়ী থেকে গেছে। নেক্সট আমরা যে 4টে ক্যাটাগরির ব্যাংক বললাম, তাহলে এক্ষুনি 4টে ক্যাটাগরির ব্যাংক আমি কী বললাম, 4টে ক্যাটাগরির ব্যাংক বললাম তোমার হচ্ছে 1 নম্বরে তোমার হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাংক, পাবলিক সেক্টর ব্যাংক, যেটা নাম্বার কতগুলো আছে, যেটা ন্যাশনালাইজড 19টা, এবং এসবিআই এবং তার তোমার হচ্ছে তার অ্যাসোসিয়েট ব্যাংক সেটা 8টা, তাহলে 19টা + 8টা = 27টা তোমার হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক।
প্রাইভেট সেক্টর ব্যাংক কোনগুলো বলেছিলাম? অ্যাক্সিস ব্যাংক, তোমার হচ্ছে সবচেয়ে বড় এই মুহূর্তে হচ্ছে এইচডিএফসি, তারপর হচ্ছে আইসিআইসিআই, তারপরে আর কি বললাম? ফরেন ব্যাংক বললাম, যাদের মূল তোমার শাখাটা কোথায় আছে? তোমার ফরেন ব্যাংকের মূল হচ্ছে হেডকোয়ার্টার তোমার হচ্ছে বাইরের বিদেশে আছে, এবং যে তোমার মালিক সেও বিদেশি। আর কিন্তু দাদা ভারতে তাদের কোনো অফিস খুলেছে বা ব্রাঞ্চ খুলেছে, এদের মাধ্যমে তারা ব্যবসা করছে। আর কি বললাম? রিজিওনাল রুরাল ব্যাংক। তাহলে এই গেল তোমার হচ্ছে আমরা শিডিউল ব্যাংকের মধ্যে, এগুলো হচ্ছে শিডিউলড কমার্শিয়াল ব্যাংক। তো শিডিউলড কমার্শিয়াল ব্যাংকের মধ্যে এই 4টে ক্যাটাগরি পড়ছে। আমরা শিডিউল ব্যাংকের মধ্যে দুটো ভাগ করেছিলাম, একটা শিডিউল ব্যাংকের মধ্যে দিয়ে বললাম শিডিউল কমার্শিয়াল ব্যাংক, আর একটা কী করছিলাম? শিডিউল কোঅপারেটিভ ব্যাংক। আমি কমার্শিয়াল ব্যাংকের মধ্যে বললাম পাবলিক, প্রাইভেট, আর কি বললাম? ফরেন, আর কি বললাম? রিজিওনাল রুরাল ব্যাংক। আর এদিকে কি শিডিউল ব্যাংকের মধ্যে কোঅপারেটিভ ব্যাংকগুলোও কিন্তু শিডিউল ব্যাংকের মধ্যে পড়ছে, অর্থাৎ আরবিআইয়ের সেকেন্ড শিডিউলের নথিভুক্ত কোঅপারেটিভ ব্যাংক। এবার কোঅপারেটিভ ব্যাংক বলতে গেলে মনে রাখবে, কোঅপারেটিভ ব্যাংকের মেন হচ্ছে স্ট্রাকচারটা হচ্ছে 3 টায়ার সিস্টেম, ঠিক আছে? অর্থাৎ কোঅপারেটিভ ব্যাংকের আমরা যে স্ট্রাকচার রাজ্য স্তরের, যেটা 3টে স্তরে থাকে। এই 3টে স্তর কি? একদম উপরের স্তরে থাকে হচ্ছে স্টেট কোঅপারেটিভ ব্যাংক, তারপরে জেলা স্তরে থাকে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, যেগুলো আমরা ডিসিসিবি বলি। আর তোমার একদম ব্লক স্তরে থাকে যেটা, সেটাকে আমরা কি বলবো? প্যাক্স, যার নাম হচ্ছে প্রাইমারি এগ্রিকালচারাল কোঅপারেটিভ সোসাইটিস, ঠিক আছে? যারা ডব্লিউবিসিএস ডি গ্রুপ হিসেবে কাজ করছে, ডি গ্রুপে একটা পোস্ট থাকে কোঅপারেটিভ ইন্সপেক্টর। আর আগে আমি চাকরি করতাম যেখানে মিসলেনিয়াসে, সেখানে ছিলাম তোমার কোঅপারেটিভ অডিটার। মানে এই কোঅপারেটিভ অডিটার আর ডব্লিউবিসিএস ডি গ্রুপ মানে কোঅপারেটিভ ইন্সপেক্টর, একটা পোস্ট আছে। এরা দুজনে মিলে চেষ্টা করে কোঅপারেটিভ সেক্টরটাকে দেখার জন্য। তার আগে আমি ওই কোঅপারেটিভ সেক্টরে ছিলাম। তাহলে আমি কি বললাম? যে কোঅপারেটিভ সেক্টরে 3টে টায়ার থাকে, একটা হচ্ছে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল, একটা তোমার হচ্ছে স্টেট কোঅপারেটিভ ব্যাংক মানে রাজ্য স্তরে, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক মানে তোমার জেলা স্তরে, আর একটা তোমার কি বললাম? প্যাক্স, প্রাইমারি এগ্রিকালচারাল কোঅপারেটিভ সোসাইটিস। তাহলে এরা এইভাবে 3টে টায়ার নেবেছে। তাছাড়াও তোমার কোঅপারেটিভ ব্যাংক অনেক সময় আরবান কোঅপারেটিভ দেখা যায়, ঠিক আছে? বড় বড় যে সমস্ত জায়গায় তোমার যেগুলো আরবানাইজ জায়গা, সেখানে আরবান কোঅপারেটিভ থাকে, ঠিক আছে? তো এই আরবান কোঅপারেটিভ তোমার যেমন হচ্ছে তোমার বলতে পারি এখন কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, ঠিক আছে? আমাদের মেদিনীপুরে তুমি যদি দেখো, তুমি যদি মেদিনীপুরে কাঁথিতে যাও, ঠিক আছে? কাঁথি, সেখানে দেখবে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নাম। এমন কন্টাই কোঅপারেটিভ এত বড় ব্যাংক, যার তোমার তুমি মানে চিন্তা করতে পারবে না, প্রচুর বড় ব্যাংক কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, ঠিক আছে? এটা বললাম। নেক্সট আমরা একটু আসি এবারে পাবলিক সেক্টর ব্যাংক, ঠিক আছে? পাবলিক সেক্টর ব্যাংক বলতে গেলে আমরা বলেছিলাম 19টা ব্যাংক আছে। ব্যাংকের যে ন্যাশনালাইজেশন, এটা 19টা ব্যাংক কী করে এসছে একটু বলি। একটু ব্যাংকের ন্যাশনালাইজেশনটা বলতে হবে। 1969 এবং 1980 ভারতীয় ব্যাংকিং কাঠামোর একটা মানে বিখ্যাত সাল। 1969 সালে কী হয়েছিল? 1969 সালে দেখা গেছিলো ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছিল। দেখা গেছিলো ভারতের যে 14টা বড় বড় ব্যাংক সেই সময় কী করেছিল ভারতে? 1969 সালে অনেক ব্যাংক ছিল, এবং অনেক ব্যাংকের মধ্যে 14টা এমন বড় বড় ব্যাংক ছিল, যেই 14টা বড় বড় ব্যাংকে ভারতের যে সমস্ত জনগণ যে ডিপোজিট করছিল, সেই ডিপোজিটের ম্যাক্সিমাম 75% কিন্তু ওই 14টা বড় বড় ব্যাংকের আন্ডারে ছিল। একদম পুরোপুরি 75 না হলেও প্রায় 75%। তাহলে তুমি বুঝতেই পারছো যে ভারতের জনগণ যে টাকাটা জমাচ্ছে, তার কিন্তু 75% 14খানা বড় বড় ব্যাংকের আন্ডারে ছিল। কিন্তু সেই ব্যাংকগুলো যতক্ষণ পর্যন্ত না ন্যাশনালাইজেশন হচ্ছিল, অর্থাৎ 1969 সালে আমি কী বললাম? ওই 14টা ব্যাংকের ন্যাশনালাইজেশন হয়েছিল। অর্থাৎ 1969 সালের আগে পর্যন্ত ওই ব্যাংকগুলো কিন্তু ওদের কাজকর্মগুলো কিন্তু অনেকটা কিন্তু আরবিআই কন্ট্রোল করতে পারছিল না, বা ভারত সরকার কন্ট্রোল করতে পারছিল না। মনে রাখবে, ভারতের পঞ্চবর্ষীয় পরিকল্পনার সময় 1951 থেকে 56, 56 থেকে 61, 61 থেকে 66, এই 61 থেকে 66 সাল, ওই 66 সালে থার্ড প্ল্যানিংয়ের সময়, 66 সালের আগে আমাদের কী হয়েছিল? তৃতীয় পরিকল্পনায় ভারত চীন যুদ্ধ 1962 সাল, ভারত পাকিস্তান যুদ্ধ 1965, সিভিয়ার ড্রট, একটা খরা, এই 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 তিনটের যে মানে সম্মিলিত চাপ, এবং এই সম্মিলিত চাপের পরে 1966 সালের পর থেকে কিন্তু কোনো পঞ্চবার্ষিকী পরিকল্পনা রূপায়িত হয়নি 66 থেকে 69 সাল পর্যন্ত। অর্থাৎ ভারতীয় যে ইকোনমি, সেই ইকোনমিটাই কিন্তু ভারত চীন যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ এবং তোমার খরা নাড়িয়ে দিয়ে গেছিলো। সেই সময় ভারত সরকার পরিকল্পনা করছিল এমন কিছু কিছু ক্ষেত্রে, যেখানে কৃষির উন্নয়নের জন্য, গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নের জন্য, তোমার গ্রামীণ শিল্পের উন্নয়নের জন্য, গ্রামীণ যে বেকারত্ব দূরীকরণের জন্য, মানুষকে স্বনির্ভর করার জন্য অনেক টাকার দেওয়া দরকার ছিল। অর্থাৎ তারা
ভারত সরকার কী ভাববে, ভারত সরকার চাইছিল যে বিভিন্ন ব্যাঙ্কগুলো এসে এই সমস্ত সেক্টরগুলোতে লোন দিক, মানুষগুলোকে জীবনযাত্রাকে স্বনির্ভর করুক, জীবনযাত্রাকে উন্নত করুক। কিন্তু দেখা গেছিলো যে এই সমস্ত 14টা ব্যাঙ্ক কী করেছিল, যাদের আন্ডারে 75% ডিপোজিট ছিল, সেই দেশের সমস্ত মোট ডিপোজিটের 75%, তারা তাদের ডিপোজিটটা এই সমস্ত বড় বড় যে সমস্ত মুনাফার জন্য বড় বড় ইন্ডাস্ট্রি বা বড় বড় ফাটকা বাজারি, কালো বাজারি বা বড় বড় যে সমস্ত যেখান থেকে তারা বেশি ম্যাক্সিমাম বেনিফিট পাবে, গেন করতে পারবে, সেখানে তারা এই সমস্ত টাকাটা খাটাচ্ছিল। এবং প্রায়োরিটি সেক্টরসগুলো, যেগুলো কৃষি বলো, শিল্প বলো, বা তোমার হচ্ছে বৈদেশিক বাণিজ্য বলো, এই সমস্ত এডুকেশন বলো, এই সমস্ত প্রায়োরিটি সেক্টর, বা তোমার হচ্ছে তোমার ওই যে তোমার স্মল ফার্মার্স বলো, মার্জিনাল ফার্মার্স বা প্রান্তিক চাষি বলো, বা তোমার এমএসএমই সেক্টর বা ক্ষুদ্র শিল্প বলো, ঠিক আছে, মিডিয়াম স্মল স্কেল সেক্টরস যেটা শিল্পগুলো আছে ওগুলো বলো, এই সমস্ত জায়গায় যে টাকা ঢালার যে ব্যাপারগুলো, এই সমস্ত ব্যাঙ্কগুলো এই জায়গায় কিন্তু টাকা ঢালতে খুব একটা ইন্টারেস্টেড ছিল না। অর্থাৎ এই সমস্ত ব্যাঙ্কগুলোকে যদি ভারত সরকার বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কন্ট্রোল করতে না পারে, ঠিক আছে, তাহলে তো এদেরকে কখনোই আমি যদি তোমাদের কন্ট্রোল করতে না পারি, তখন কি আমি বলতে পারবো তুমি গিয়ে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং করো, তুমি নাবার্ডে তুমি গিয়ে তোমার এগ্রিকালচারাল ঋণ দাও, তুমি শিল্পতে ঋণ দাও, যেখানে যেখানে দরকার, বিভিন্ন বিস্তীর্ণ জায়গায় যেখানে যেখানে যে তোমার খালি শহরে তোমার ব্রাঞ্চ তৈরি করলে হবে, এমন গ্রামের অনেক প্রত্যন্ত জায়গা আছে যেখানে এখনও অনেক ব্রাঞ্চ তৈরি হয়নি, সেখানে তুমি ব্রাঞ্চগুলো যাও, সেখানে গিয়ে তুমি তোমার টাকাটা খাটাও, যেখানে মানুষের প্রয়োজন আছে, গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নে তুমি চেষ্টা করো ভারত সরকারের পাশে থাকতে। অর্থাৎ পরিকল্পনা ভারত সরকার প্ল্যান করছে যে এখানে যেখানে তোমার টাকা ঢালার দরকার, কিন্তু ওই সমস্ত 14টা ব্যাঙ্ক তারা অন্য জায়গায় টাকাটা ঢেলে ম্যাক্সিমাম বেনিফিট নেওয়ার চেষ্টা করছে। এই সিচুয়েশনে ব্যাঙ্ক ন্যাশনালাইজেশন বা তাদেরকে কন্ট্রোল করার জন্য ভারত সরকার কী করলো, তখন ব্যাঙ্ক ন্যাশনালাইজেশন করলো। অর্থাৎ তখন 14টা ব্যাঙ্কে কী করলো, ন্যাশনালাইজেশনে জাতীয়করণ করা হলো, যাতে এবং এই 14টা ব্যাঙ্কের ওপর আস্তে আস্তে ভারত সরকারের কন্ট্রোল বা রিজার্ভ ব্যাঙ্কের কন্ট্রোল কী হলো, আস্তে আস্তে সুদৃঢ় হলো। অর্থাৎ ব্যাঙ্ক ন্যাশনালাইজেশনের কারণটা কি, ওই সমস্ত ব্যাঙ্কগুলোকে খুব ভালো করে কন্ট্রোল করা, যাতে তাদের যে ফান্ডিংগুলোকে ভারত সরকার তাদের নির্দেশ মতো সেই সমস্ত ফান্ডগুলোকে খাটাতে পারে। তাহলে বুঝতে পারলে কেন ব্যাঙ্ক ন্যাশনালাইজেশন দরকার ছিল। এবং এই ব্যাঙ্ক ন্যাশনালাইজেশনের পরে 1969 সালে 14টা ব্যাঙ্কে ন্যাশনালাইজেশন করা হলো। তুমি তোমার মুখস্থ করার দরকার নেই সেই 14টা ব্যাঙ্কের নাম। 1980 সালে 6টা ব্যাঙ্কে করা হলো। তুমি চাইলে বইয়ের মধ্যে সব আছে, তুমি জাস্ট একটুখানি দেখতে পারো সেই ব্যাঙ্কগুলোর নাম, কিন্তু তোমাকে এমন নয় যে মুখস্থ করতে হবে। এরকম 1980 সালে 6খানা ব্যাঙ্কে ন্যাশনালাইজ করা হলো, অর্থাৎ জাতীয়করণ করা হলো। এবং 1993 সালে কী হলো, 14+6 = 20খানা ব্যাঙ্ক হলো। কিন্তু আমি তখন তোমাকে বললাম না 19খানা ব্যাঙ্ক, তা 19টা ব্যাঙ্ক কেন করে হলো? এবং 1993 সালে নিউ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই নিউ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সঙ্গে মার্জ করে দেওয়া হলো, মিলিয়ে দেওয়া হলো। তাহলে আগে আমাদের ব্যাঙ্ক ছিল, ন্যাশনালাইজ ব্যাঙ্ক 20 ছিল, পরে নিউ ব্যাঙ্ক ইন্ডিয়াকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে মার্জ করে দেওয়ার ফলে একটা ব্যাঙ্ক কমে গেল। তাহলে আমি কি বলবো, 19খানা এখন বর্তমানে ন্যাশনালাইজ ব্যাঙ্ক আছে। তাহলে এই 19টা ন্যাশনালাইজ ব্যাঙ্ক ভারতে এই মুহূর্তে ব্যবসা করছে। তাহলে ব্যাঙ্কিং ন্যাশনালাইজেশন ব্যাপারটা বললাম। এবার কথা হচ্ছে যে এই ব্যাঙ্কিং ন্যাশনালাইজেশনের পরে আলটিমেটলি এটা কতদূর ফ্রুটফুল হয়েছে বা কতদূর কার্যকর হয়েছে এই জাতীয়করণটা। দেখা গেল ব্যাংকের ক্ষেত্রে জাতীয়করণের পরে কী হলো, ব্যাঙ্কগুলো এগিয়ে আসলো কৃষিক্ষেত্রে লেনদেনের জন্য, এবং ব্যাঙ্কগুলোকে বলা হলো তাদেরকে মিনিমাম 40% প্রায়োরিটি সেক্টর লেন্ডিং করতে হবে, অর্থাৎ কৃষিতে ঋণ দিতে হবে, ক্ষুদ্র শিল্পে ঋণ দিতে হবে, যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী আছে সেখানে ঋণ দিতে হবে, তারপর তোমার এডুকেশনে ঋণ দিতে হবে, তারপরে তোমার এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের সঙ্গে যারা যারা জড়িত আছে সেক্ষেত্রে ঋণ দিতে হবে। অর্থাৎ যে সমস্ত প্রায়োরিটি সেক্টর সেখানে তোমার 40% টাকা খাটাতে হবে। বিভিন্ন যে বিস্তীর্ণ যে সমস্ত রুরাল যে প্রত্যন্ত অঞ্চল, যে গ্রামের অঞ্চলগুলোতে, সেখানে তোমাকে শাখা বিস্তার করতে হবে। তারপরে তোমার বললো ভারত সরকার বললো বা আরবিআই বললো যে তোমাকে ডিফারেন্ট ইন্টারেস্ট রেট করতে হবে। অর্থাৎ তুমি শহরে ব্রাঞ্চ করলে বা তার বড় বড় লোকদের লোন দিলে তাদের এক ধরনের তোমাকে ইন্টারেস্ট দিতে হবে। আবার বামের যে সমস্ত লোক যারা একদম প্রত্যন্ত ফার্মার্স বলো, তাদের 4% রেটে তোমাকে রেটটা রাখতে হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাকে ডিফারেন্ট ইন্টারেস্ট রেট বা বৈষম্যমূলক সুদের হারের মাধ্যমে তোমায় কী করতে হবে, গ্রামের লোকদেরকে প্রেফারেন্স দিতে হবে। তোমাকে এমন জায়গায় শাখা খুলতে হবে যাদের তোমার লোন দিতে হবে, যে সমস্ত সেক্টরগুলো তোমার পিছিয়ে পড়েছে, যাদের লোনের দরকার। অনেক ক্ষেত্রে তোমার দেখা যায় গ্রামে অনেক শিক্ষিত বেকার আছে, তারা কিছু করার অভাবে ভুগছে, তাদেরকে তোমাকে এগিয়ে আসতে হবে লোন দেওয়ার জন্য, ঠিক আছে। অর্থাৎ তারা ব্যাঙ্কগুলো এই সমস্ত কাজ করলো, ঠিক আছে, ব্যাঙ্ক ন্যাশনালাইজেশনের পরে আরবিআইয়ের প্রথা মেনে। কিন্তু দেখা গেল এরপরে কিন্তু এইসব প্রত্যেকে দেখা গেল তাদের কিন্তু অনেক টাকা তারা এমন ক্ষেত্রে লোন দিয়েছে, যাকে লোন দিয়েছে তার থেকে কিন্তু
মানে টাকা যাদের ক্ষেত্রে লোন দিয়েছে তাদের থেকে কিন্তু টাকা কিন্তু আদায়ের আর কোনো চান্সেস নেই। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে গ্রামে শাখা বিস্তার করেছে, সেই সমস্ত শাখা খুলেছে, কিন্তু সেখানে খুব একটা বেশি তারা মানে যতটা সাড়া পাওয়ার কথা ততটা সাড়া পাচ্ছে না। অর্থাৎ অনেক টাকা পয়সা তারা অনেক পয়সা করে অফিস তৈরি করেছে, সেখানে লোকজন বসিয়ে নিয়ে গেছে, মাইনে দিচ্ছে লোকজনকে, তাদের স্টাফদেরকে, কিন্তু সেই অনুপাতে সেখান থেকে কিন্তু খুব একটা বেশি রিটার্ন তারা পাচ্ছে না। অর্থাৎ বলবো যে ব্যাংক ন্যাশনালাইজেশনের পরে তার যে বেনিফিট, সেই বেনিফিটটা কিন্তু সব মানে এই ব্যাংকগুলো কিন্তু সব ক্ষেত্রে পায়নি, এবং এগুলো কিন্তু ব্যাংকের যে ইকোনমিক কন্ডিশনগুলোকে কিন্তু একটুখানি নাড়িয়ে দিয়ে গেছে। এবং অনেক ব্যাংক কিন্তু এর ফলে এই যে ব্যাংক ন্যাশনালাইজেশনের পরে কিন্তু তোমার একটু মানে তোমার বরঞ্চ অনেকের লোকসান হয়েছে, অনেকের ক্ষতি হয়েছে। এমন ক্ষেত্রে যাদেরকে ঋণ দেওয়ার কথা, যাদেরকে আমার ঋণ দিয়ে দিয়েছে কিন্তু ঋণ আদায় হচ্ছে না। অর্থাৎ আমরা বলবো ব্যাংক ন্যাশনালাইজেশনটা যে পুরোপুরি সাকসেসফুল হয়েছে তেমন কিন্তু নয়। অনেক ক্ষেত্রে কিন্তু এটা সাকসেসের মুখও দেখেনি। আবার বলতে পারি অনেক ক্ষেত্রে এটা সাকসেসফুল হয়েছে। কিছু ক্ষেত্রে যাদের লোনের দরকার, সেখানে পরিকাঠামো উন্নয়নের দরকার, গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে কিন্তু ব্যাংক ন্যাশনালাইজেশন একটা কিন্তু পিভটাল রোল বা গুরুত্বপূর্ণ রোল কিন্তু একটা প্লে করেছে বলাই যায়। অর্থাৎ যে কোনো সাকসেসকে বিচার করতে গেলে মনে রাখবে 100% দিয়ে কিন্তু তুমি কখনো বিচার করতে পারবে না। যে কোনো পলিসি বা যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে সবসময় কিন্তু তোমাকে মনে রাখতে হবে সেটা 100% সেটা যে একদম সাকসেসফুল হবে তা কিন্তু নয়। তবে দেখতে হবে সমাজের যদি একটা ম্যাক্সিমাম পোর্শনকে সেটা দিয়ে যাতে মানে উন্নতি করা যায়, তবে আমি বলবো সেই পলিসি বা সেই ব্যাপারটা কিন্তু সাকসেসফুল হবে। তুমি যখন WBCS ইন্টারভিউ দিতে যাবে, সেক্ষেত্রে অনেক সময় তোমাকে কোশ্চেন করবে তুমি কী করতে চাও, বা তুমি ভিডিও হওয়ার পরে তুমি তোমার মানে রুরাল মানে তোমার যে সমস্ত গ্রাম্য লোকজন বা ব্লকের মানুষের জন্য কী করতে চাও, তখন তোমাকে এইসব তোমার চিন্তাধারা বলতে হবে। এমন কিছু চিন্তাধারা পজিটিভ অ্যাপ্রোচকে বলতে হবে, এবং এটাও তোমাকে বলতে হবে স্যার আমি যে বলছি এই ব্যাপারটা এটা অনেক ক্ষেত্রে সাকসেসফুল হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু না হতে পারে বলে আমি যে ইনিশিয়েটিভটা নেবো না তা তো নয়, আমাকে তো ইনিশিয়েটিভ নিতেই হবে। এবং আমি যদি 100 জনের মধ্যে যদি 30 জন লোক বা 40 জন লোকের মুখেও হাসি ফোটাতে পারি, সেটাই আমার পক্ষে কিন্তু সাকসেস একটা। ঠিক আছে, অর্থাৎ তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। সাকসেস আসলো কি আসলো না সেটা অবশ্যই চিন্তা করবো, কিন্তু তোমাকে স্টেপ কিন্তু ফেলতেই হবে। আচ্ছা, নেক্সট আমি ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস বললাম। নেক্সট আমি আসবো এবারে ব্যাংকগুলো সম্বন্ধে আমি আইডিয়া দিলাম তোমাকে মোটামুটি কী ধরনের ব্যাংক থাকতে পারে। ঠিক আছে, শিডিউল ব্যাংকের মধ্যে কী ধরনের ব্যাংক থাকতে পারে, এই যে ফরেন ব্যাংক বললাম, প্রাইভেট ব্যাংক বললাম, রিজিওনাল রুরাল ব্যাংক বললাম, তারপরে তোমাকে আর কি বললাম, পাবলিক সেক্টর ব্যাংক বললাম। ঠিক আছে, এবার আমি তোমাকে আসি ব্যাংকের যে রেট। আমি তো এক্ষুনি কী বললাম, ব্যাংকগুলো আরবিআই বিভিন্ন রকম তার মনিটারি পলিসি প্রণয়নের মাধ্যমে যে সমস্ত রেটগুলো আছে, অর্থাৎ তোমার ব্যাংক রেট, রেপো রেট, রিভার্স রেপো রেট, সিআরআর, এসএলআর, ঠিক আছে, এই রেটগুলো আরবিআই সবসময় কী করে কন্ট্রোল করে। এবার আরবিআই তাহলে এই রেটগুলো কন্ট্রোল করছে, এবার প্রত্যেকটা ব্যাংক তার হাতে যে টাকা আছে সেই টাকাটা তো সে মার্কেটে খাটাবে। অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকের হাতে যে টাকাটা আছে সেই টাকাটা মার্কেটে খাটাতে গেলে বা মার্কেটের লোকজন হঠাৎ কোনো সময় সে হাউস বিল্ডিং লোন দেবে, কোনো সময় সে কার কেনার জন্য লোন দিতে পারে, বা প্রাইভেট লোন দিতে পারে, পার্সোনাল লোন দিতে পারে। এই সমস্তভাবে সে নিজের ব্যাংকের যে প্রত্যেকটা ব্যাংক তার নিজের টাকাটা এইভাবে কী করে তার কাস্টমার্সদের কাছে খাটাতে চায়। এই যে কাস্টমার্সদের কাছে খাটায় যখন, সেই কাস্টমারদের থেকে তো একটা ইন্টারেস্ট রেট নেয়। সেই ইন্টারেস্ট রেটটা কী তার ব্যাপারটা কনসেপ্টটা কী সেটা নিয়ে এই চ্যাপ্টারটা। অর্থাৎ এই চ্যাপ্টারটা পড়াতে গেলে আমরা এখানে এই চ্যাপ্টারটার মধ্যে 3টে জিনিস আলোচনা করব। একটা হচ্ছে প্রাইম লেন্ডিং রেট, বা এটাকে অনেক সময় বলা হয় বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট। আমি কি বললাম, প্রাইম লেন্ডিং রেট বা বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট। পরবর্তীকালে বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেটটাকে সরিয়ে যেই রেটটা আসলো সেই রেটটার নাম হচ্ছে বেস রেট। ঠিক আছে, বেস রেট। অর্থাৎ এই বেস রেটের উপর ভিত্তি করে ব্যাংকগুলো তার ক্রেতাদেরকে বা কাস্টমার্সদেরকে ঋণ দিচ্ছে। এবং এই মুহূর্তে বর্তমানে 2016 সালের 1 এপ্রিল থেকে বেস রেটকে সরিয়ে আর একটা রেট এসছে যার নাম হচ্ছে MCLR, মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট। ঠিক আছে, মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট। অর্থাৎ আমি বললাম ব্যাংক তার কাস্টমার্সদেরকে যে হারে রেট ইন্টারেস্টটা তাদেরকে চার্জ করছে, যে ইন্টারেস্ট রেট, সেই ইন্টারেস্ট রেটটা কখনো অভিহিত হয়েছে কী নামে, কখনো ইন্টারেস্ট রেটটা ছিল প্রাইম লেন্ডিং রেট। ঠিক আছে, প্লাস হাউস লোন দিলে সেটা 2%,
কার লোন দিলে সেটা 3%, ঠিক আছে। তার মানে আমি কি বলতাম, সেটা আগে কি নামে ডাকা হতো, প্রাইম লেন্ডিং রেট রূপে, ঠিক আছে। ব্যাংকের যে ইন্টারেস্টটা কাস্টমার্সের কাছ থেকে যে ইন্টারেস্টটা চার্জ করবে, ঠিক আছে, সেই রেটটাকে আগে বলা হতো প্রাইম লেন্ডিং রেট বা বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট। তারপরে কি আসলো, তারপরে আসলো তোমার হচ্ছে বেস রেট, এবং 2016 সালের 1 এপ্রিল থেকে বেস রেটটাকে তোমার হচ্ছে পরিবর্তন করে যে রেটটা চালু হলো সেটা হচ্ছে মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট, অর্থাৎ MCLR। তাহলে এই ব্যাপারটা একটুখানি বলি। প্রথম কথা হচ্ছে প্রাইম লেন্ডিং রেট ব্যাপারটা কি। প্রাইম ব্যাপারটা হচ্ছে, প্রাইম মানেই বুঝতে পারছো, প্রাইম মানে হচ্ছে পছন্দের, অর্থাৎ বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক বা বিভিন্ন রকম ন্যাশনালাইজড ব্যাংক বা বিভিন্ন রকম পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো তাদের পছন্দসই ক্রেতাদেরকে যে সুদের হারে তোমার লোন দেয়, ঠিক আছে, সেটা হচ্ছে কখনো কখনো দেখা যাচ্ছে কোনো একটা ব্যাংক, ধরো সাপোজ তার প্রাইম লেন্ডিং রেট ঠিক করে রেখেছে তোমার হচ্ছে 10%। প্রাইম লেন্ডিং যেটা, সেটাই আমরা কি বলবো, বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট। প্রথম কথা হচ্ছে এই বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট বা প্রাইম লেন্ডিং রেটটা ঠিক করে কে, এটা ঠিক করে হচ্ছে রেসপেক্টিভ ব্যাংক। তারা RBI-এর সাথে আলোচনা করে প্রত্যেকটা ব্যাংক তার রেসপেক্টিভ প্রাইম লেন্ডিং রেট বা বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট ঠিক করলো। ধরা যাক কোনো একটা ব্যাংক তার প্রাইম লেন্ডিং রেট ঠিক করলো 10%, অর্থাৎ যদি কেউ একটা হাউস বিল্ডিং লোন নেয়, তখন ধরো এই প্রাইম লেন্ডিং রেটের সঙ্গে তখন আমরা আরও 2% RBI তখন ওই ব্যাঙ্কগুলো অ্যাড করে নিল, অর্থাৎ 12%। যদি কেউ 13%, যদি কেউ ধরো তোমার কার লোন নেয়, তখন ধরো RBI তখন ওই রেসপেক্টিভ ব্যাঙ্ক তখন সেই প্রাইম লেন্ডিং রেটটা কী বললাম 10%, তার সঙ্গে আরও 3% অ্যাড করে নিল। ধরো তোমার কার লোনের জন্য রেট অফ ইন্টারেস্টটা কত, 13%, অর্থাৎ 13%। ধরো আমি কী বললাম, কার লোনের জন্য, হাউস বিল্ডিংয়ের জন্য তোমার হচ্ছে 12%, কিন্তু প্রাইম লেন্ডিং রেটটা হচ্ছে 10%, অর্থাৎ প্রাইম লেন্ডিং রেটের সাথে হাউস লোন বা তোমার কার লোন ওই জন্য একটা 2% বা 1% এগুলো কী হয়, বা 3% এগুলো কী হয়ে যায়, অ্যাড হয়ে যায়। এবার ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রাইম লেন্ডিং রেটটা কি, বিভিন্ন ক্ষেত্রে ব্যাংক যখন দেখতে পাচ্ছে কোনো একটা বড় কর্পোরেশন বা বড় কোনো সংস্থা, শিল্প সংস্থা ব্যাংকের থেকে প্রচুর টাকা নিতে এসছে, তখন ব্যাংক কী করে, ব্যাংক তখন ওই ব্যাংক প্রাইম লেন্ডিং রেট হচ্ছে, ওরা ব্যাংক RBI বলেছিল, মনে রাখবে 1991 সালের পর থেকে, 1991 সালে কী হলো, ইকোনমিক রিফর্মস হলো। 1991 সালের আগে পর্যন্ত RBI সমস্ত এই রেটগুলো ঠিক করে দিত, ইন্টারেস্ট রেটগুলো। 1991 সালের পর নরসিংহাম কমিটির রিপোর্ট এবং বিভিন্ন সংস্কারের পর থেকে বিভিন্ন ব্যাংকগুলো বললো, RBI বিভিন্ন ব্যাংকগুলোকে স্বাধীনতা দিল, বললো আমি তোমাদের এই সমস্ত ইন্টারেস্ট রেটগুলো ঠিক করবো না, এবার থেকে তুমি তোমাদের এই ইন্টারেস্ট রেটগুলো নিজেদের মতো করে ঠিক করে নাও। ধরো আমি এক্ষুনি বলছিলাম প্রাইম লেন্ডিং রেটটা 10%, এবার যখন দেখা গেলো কোনো একটা শিল্প সংস্থা প্রচুর লোন নিতে আসলো তার কাছ থেকে, ঠিক আছে, ও দেখলে একে দিয়ে তো আমার অনেক ভালো মুনাফা হবে, তখন সে কী করলো, তার পছন্দসই ক্রেতা বা কাস্টমারকে ওই 10%-এর জায়গায় তার থেকে 4%, তার থেকে রেটটা নিল 5 বা 6%, ঠিক আছে। আবার দেখা গেল, আর ওই অর্থাৎ প্রাইম লেন্ডিং রেট হচ্ছে সেই রেট যার নিচে, ঠিক আছে, RBI মানে যেই রেটে তোমার হচ্ছে, যেই রেটের নিচে, ঠিক আছে, তার পছন্দসই ক্রেতাদেরকে লোন দিচ্ছে, ঠিক আছে, বিভিন্ন রকম ন্যাশনালাইজড ব্যাঙ্কগুলো। অর্থাৎ যখন কোনো কর্পোরেশন তার কাছে লোন নিতে আসলো, সে ভাবলো যে আমার কাছ থেকে এই কর্পোরেশন লোন নিতে এসছে অনেক টাকা, এতে আমি নিশ্চয়ই মুনাফা করবো ভালো, তখন ওর থেকে কী বললো, তোমাকে 10% প্রাইম লেন্ডিং রেট 10% দিতে হবে না, তুমি তার থেকে কী দেবে, তুমি তার থেকে আরও কম রেট আমাকে দাও, অর্থাৎ তোমার থেকে আমি 6% নেব। এবার ধরো এমন একজন ব্যাংক থেকে লোন নিতে এসছে যে ব্যাংকের কাছে কিন্তু, যার কিন্তু ভালো রেপুটেশান, ঠিক আছে, যার কিন্তু ক্রেডিট রেটিং কিন্তু খুব ভালো, অর্থাৎ সে আগেও লোন নিয়েছে, সে কিন্তু খুব সুন্দরভাবে লোনগুলো শোধ করেছে, সে কোনো ডিফল্টার নয়, ঠিক আছে, অর্থাৎ ব্যাংক লোনের ক্ষেত্রে ব্যাংক জানে যে এর থেকে আমি লোন দিলে এর থেকে আমি টাকাটা খুব সুন্দরভাবে ফেরত পাবো, তখন তাকে তার পছন্দসই ক্রেতাকে লোন দেওয়ার জন্য তখন ওই 10%-এর জায়গায় তখন কী করলো, 8%। কিন্তু যদি অন্য, অর্থাৎ যে যেরকমভাবে ব্যাংককে মানে বার্গেনিং করতে পারবে, অর্থাৎ কনভিন্স করতে পারবে, সে সেরকমভাবে ইন্টারেস্ট রেটটাকে নিজের ইচ্ছা মতো কমিয়ে নিতে পারবে। তখন RBI দেখলো বিভিন্ন লোক বিভিন্নভাবে একটা ব্যাংকের থেকে লোন নিয়ে বিভিন্ন রকম, ঠিক আছে, শিল্প সংস্থা, কর্পোরেশন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন রকম হারে লোন নেবে, এটা তো ঠিক নয়, ঠিক আছে। ব্যাংক এর ক্ষেত্রে যখন তোমার হচ্ছে একে দিচ্ছে 6% হারে লোন, বিকে দিচ্ছে 8% হারে লোন, আর কাউকে আবার 10% হারে লোন দিচ্ছে, এটা কখনো সম্ভব নয়। তাই ব্যাংক তখন বলল যে তুমি এই ব্যাপারটা তাহলে তুমি যখন এরকম একটা ব্যাপার করছো, তখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী করলো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বললো প্রাইম লেন্ডিং রেট বা বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেটকে তুলে দিল।
তার পরিবর্তে একটা রেট আনলো যেটাকে আমরা বলবো বেস রেট। সেই বেস রেটটা কত? ধরা যাক সেই বেস রেটটা হচ্ছে এখন, সেই বেস রেটটা হচ্ছে 12%। তার মানে সেই বেস রেটটা হচ্ছে 12%। যখন রিজার্ভ ব্যাঙ্ক বললো ওই সমস্ত ব্যাঙ্কগুলোকে যে তুমি 12% নিচে কিন্তু কাউকে তুমি লোন দিতে পারবে না। যদি তুমি 12%-এর নিচে বা বেস রেটের নিচে অন্য কাউকে লোন দাও তাহলে কিন্তু আমি তোমার বিরুদ্ধে অ্যাকশান নেব। অর্থাৎ ব্যাঙ্ক তার পছন্দসই কাস্টমারদেরকে প্রাইম লেন্ডিং রেটের থেকেও কম রেটে লোন দেবার যে একটা টেন্ডেন্সি সবসময় চলছিল, সেই টেন্ডেন্সিটাকে অর্থাৎ বিভিন্ন লোক যেভাবে ব্যাংকে কনভিন্স করতে পারছে, পটাতে পারছে, সে সেইভাবে ব্যাংকের থেকে কমিয়ে নিচ্ছে। অর্থাৎ ব্যাংকের এই ব্যাপারটা, অর্থাৎ অমুক লোকের থেকে বেশি সুদ নেব, অমুক লোকের থেকে কম সুদ নেব, এই ব্যাপারটা যাতে না হয়। অর্থাৎ একটা লোন দেওয়ার ক্ষেত্রে যদি ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে একটা প্যারিটি মেনটেন করা যায় বা একটা সমতা মেনটেন করা যায়, তাই জন্য প্রাইম লেন্ডিং রেট বা বেঞ্চ বা প্রাইম লেন্ডিং রেটকে সরিয়ে নিয়ে আরবিআই একটা নতুন রেট চালু করলো, যেটাকে আমরা কি বলবো, যেটাকে বলবো আমরা বেস রেট। ঠিক আছে? অর্থাৎ বেস রেটটা হচ্ছে যা হবে তার নিচে কিন্তু কেউ লোন দিতে পারবে না। অর্থাৎ তুমি আমার যতই খাস দোস্ত হোক, বা তুমি আমার থেকে প্রচুর লোন নাও, বিজয় মালিয়া হও, ঠিক আছে, বা তুমি নীরব মোদী হও, তুমি আমার থেকে প্রচুর লোন নিতে পারো, আমি কিন্তু তোমাকে বেস রেটের থেকে কম ইন্টারেস্ট তোমার থেকে চার্জ করতে পারবো না। অর্থাৎ বেস রেটটাও তো সেই রেট, এবং এই বেস রেটটা ব্যাংক তার কী করতো, ব্যাংক তার ওয়েবসাইটে দিয়ে দিত, ঠিক আছে, যাতে সবাই দেখতে পাচ্ছে। প্রত্যেকটা ব্যাংকের কিন্তু আলাদা আলাদা করে বেস রেট বা প্রাইম লেন্ডিং রেট আলাদা আলাদা হয়। অর্থাৎ এগুলো কিন্তু আরবিআইয়ের দ্বারা ঠিক করা নয়, এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ইন্টারনাল বেঞ্চমার্ক রেট। মনে রাখবে, এই প্রত্যেকটা রেটকে কী বলবো আমরা, ইন্টারনাল বেঞ্চমার্ক রেট। অর্থাৎ এই রেটগুলো আরবিআইয়ের সাথে আলাপ আলোচনা করে প্রত্যেকটা ব্যাংক তার কি অ্যাসেট আছে এবং তার কি লায়াবিলিটি আছে এই অনুসারে ঠিক করে। ঠিক আছে? এবং এটা তো একটা ভালো যে, এবং এই রেটগুলো এই বেস রেটটা যখন আরবিআই চালু করলো, আরবিআইয়ের নির্দেশ মতো বিভিন্ন ব্যাঙ্কগুলো চালু করলো, তখন তারা কী করলো, বিভিন্ন তাদের নিজেদের ওয়েবসাইটে দিয়ে দিল। ফলে কাস্টমাররা লোন নেবার আগে দেখে নিতে পারলো যে এর নিচে কিন্তু আমি এর থেকে লোন পাবো না। ঠিক আছে? এটা বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন টুকটাক একটু এদিক ওদিক হতে পারে। তাহলে বেস রেট। এবার দেখা গেল আরবিআই 2014-15 সাল নাগাদ রেপো রেটটা আস্তে আস্তে কী করতে লাগলো, কমাতে থাকলো। ঠিক আছে? দেখা গেল আরবিআই পোস্ট রিফর্মস পিরিয়ডে 14-15 সাল নাগাদ রেপো রেট কমাচ্ছে। আরবিআই রেপো রেট ব্যাপারটা কি? রেপো রেট হচ্ছে আরবিআই অন্যান্য ব্যাঙ্কগুলোকে যে সুদের হারে টাকা ধার দেয়, স্বল্পমেয়াদী টাকা ধার দেয়, তাকে আমরা রেপো রেট বলি। তাহলে আরবিআই যদি রেপো রেট কমায়, তখন আরবিআই রেপো রেট কমানো মানে কি, আর অন্যান্য ব্যাংককে আরবিআই প্রলুব্ধ করছে আমার থেকে তুমি বেশি টাকা নাও। তাহলে আরবিআই যদি রেপো রেট কম নেয়, কিন্তু তখন আরবিআই যদি রেপো রেটটা কমিয়ে দেয়, তাহলে কার সুবিধা হবে? তাহলে বিভিন্ন ব্যাঙ্কগুলোর সুবিধা হবে। অর্থাৎ অন্যান্য ব্যাঙ্কগুলো তখন আরবিআই থেকে বেশি পরিমাণে টাকা লোন নেবে। কিন্তু আরবিআই রেপো রেট কমানো সত্ত্বেও ওই সমস্ত ব্যাঙ্ক, কমার্শিয়াল ব্যাঙ্কগুলো কিন্তু তার যে কাস্টমার্সদেরকে সেই বেস রেটটার থেকে কিন্তু কম ইন্টারেস্ট নিচ্ছে না। তখন আরবিআই রেগে গেল। আরবিআই বললো, আমি তোমার থেকে কম ইন্টারেস্ট দিচ্ছি রেপো রেটটা কমিয়ে দিয়ে, কিন্তু আমি যদি তোমার থেকে রেপো রেটটা কমিয়ে দিই, তখন তোমারও কিন্তু বেস রেটটা কমানোর কথা, বা তুমিও তোমার যে কাস্টমার তার থেকে তুমি কম রেট নাও, আমি তোমার থেকে কম ইন্টারেস্ট নিচ্ছি, তুমি তোমার কাস্টমারদের থেকে তাহলে কম ইন্টারেস্ট নাও, তাহলে কাস্টমারদেরও বেনিফিট হবে। ঠিক আছে? তখন ওরা কিন্তু সেটা কমাতে চাইছিল না। এই অবস্থায় কিন্তু আরবিআই বলল যে আমি রেপো রেট কমাচ্ছি, তোমার সুবিধা হচ্ছে, কিন্তু তুমি তোমার কাস্টমার্সের কিন্তু সেই বেনিফিটটা দিচ্ছ না। তখন আরবিআই তখন রেপো রেটের বদলে বা বেস রেটের বদলে তখন একটা নতুন রেট আনলো। তখন তাকে আমরা কী বলবো, মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট। এই মার্জিনাল কস্ট অফ ফান্ড ব্যাপারটা কি? মার্জিনাল কস্ট অফ ফান্ড হচ্ছে অন্যান্য ব্যাংকে তো আরবিআইয়ের কাছ থেকে একটা ফান্ড তাকে অ্যাকুমুলেট করতে হচ্ছে। ঠিক আছে? এমনিতে তার থেকে আরবিআইয়ের থেকে একটা তার ফান্ড আগে থেকে ধার নেওয়া, প্লাস সে যখন অন্যান্য বড় বড় কর্পোরেশন বা অন্যান্য কাউকে লোন দিতে যাচ্ছে, তখন আরবিআইয়ের থেকে টাকা নিয়ে তাকে লোনটা দিতে হচ্ছে। অর্থাৎ এটাকে আমরা বলবো মার্জিনাল কস্ট অফ ফান্ডস। এবং এই MCLR, যে মার্জিনাল কস্ট অফ ফান্ডস বেসড লেন্ডিং রেট, এর একটা সুবিধা কি? এর একটা সুবিধা হচ্ছে এটা পুরো রেপো রেটের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ আরবিআই যদি রেপো রেট কমিয়ে দেয়, তখন কিন্তু MCLR রেটটাও কিন্তু অন্যান্য ব্যাঙ্কগুলো কমাতে বাধ্য হবে। অর্থাৎ কাস্টমাররা অন্যান্য ব্যাঙ্কগুলোকে তখন রেট অফ ইন্টারেস্টটা তার একটুখানি কমে যাবে। অর্থাৎ এখন যেমন হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ হোম লোন যারা নিচ্ছে, তখন তারা কী হচ্ছে, আরবিআই রেপো রেট কমিয়ে দিলে যারা হোম লোন নিচ্ছে তারা কী হচ্ছে, তাদের ইন্টারেস্ট রেটটাও কী হচ্ছে, কমে যাচ্ছে। এই যে সিস্টেমটা, এটাকেই হচ্ছে MCLR। ঠিক আছে? এবং এই MCLR এর মধ্যে একটা পার্টে বলা হলো যে, এখানে বলা হলো যে সমস্ত এই MCLR রেটটা কিন্তু প্রত্যেকটা ব্যাংক নিজেরাই ঠিক করে। এখানে কিন্তু মনে রাখবে, এই সমস্ত ইন্টারেস্ট রেটগুলো কিন্তু আরবিআই ঠিক করে দেয় না, এগুলো কিন্তু প্রত্যেকটা ব্যাংক নিজেরাই ঠিক করে। এবং ঠিক করার সময় আরবিআইয়ের সাথে কী করে, আলাপ আলোচনা করে, এবং তাদের একটা নির্দেশ মতো এই রেটটা ঠিক করে। এবং এই MCLR রেটটার তাহলে আনার
কারণটা কি? কারণটা হচ্ছে আরবিআই রেপো রেটের সাথে বেস রেটটা কী করছে, আরবিআই রেপো রেট আর বেস রেটটার সঙ্গে রেপো রেটটা ট্যালি করছিল না, অর্থাৎ রেপো রেট কমিয়ে দিল, বেস রেটটা ওরা কমাচ্ছিল না। সেই পরিস্থিতিতে আরবিআই বললো তাহলে বেস রেটটাকে উঠিয়ে দিয়ে কী আনলো, এমসিএলআর। আরবিআই বললো এখন আমরা রেপো রেট কমিয়ে দিলে এমসিএলআর রেটটা তুমি আস্তে আস্তে কমিয়ে দেবে, এবং ব্যাঙ্কগুলো সেই অনুপাতে কিন্তু এমসিএলআর রেটটা চেঞ্জ করে, ঠিক আছে। এবং এটা প্রত্যেকটা মাসে মাসে কিন্তু এটা রিভাইজ হয় মাঝে মধ্যেই রেপো রেটের সাথে সাথে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে এই 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 যে এমসিএলআর রেটে বলা হলো যারা অনেক বড় মেয়াদে লোন নেবে, অর্থাৎ আর বিভিন্ন ব্যাংক দেখলো যারা তার থেকে অনেক দীর্ঘমেয়াদে লোন নিচ্ছে, 25 বছর, 30 বছর, 40 বছর। আরবিআই বিভিন্ন ব্যাংক দেখছে এরা তো আমাদের কাছে দীর্ঘমেয়াদে লোন নিলে এবার তারা তো আমাদের টাকা কিন্তু চৌপাট করে দিতে পারে, আমরা তার থেকে নাও টাকা ফেরত পেতে পারি। তখন ওরা কী করতে পারে, তখন কিন্তু ওরা এই এমসিএলআর রেটটাকে চাইলেই অনেকটা বাড়িয়ে দিতে পারে, অর্থাৎ এই এমসিএলআর রেটটা কিন্তু ভ্যারি করতে পারে। এই এমসিএলআর রেটটা বিভিন্ন ব্যাংক ভ্যারি করে। নর্মাল একজনকে এক ধরনের দিচ্ছে, ঠিক আছে, যেমন রেপো রেট কমালে বাড়ালে তার যেমন চেঞ্জ হচ্ছে, সেরকম যারা কিন্তু অত্যন্ত দীর্ঘমেয়াদে লোন নিচ্ছে, ঠিক আছে, তখন এই এমসিএলআর রেটের সঙ্গে আরও কিছু পার্সেন্ট তারা অ্যাড করে নিচ্ছে। অর্থাৎ যারা আর যদি মনে করে বিভিন্ন ব্যাঙ্কগুলো যে এর থেকে টাকা পাওয়ার চান্সেস কম, বা আমাকে একে লোন দেওয়া খুব রিস্কি, তখন ওরা কী করতে পারে, এমসিএলআর রেটের সঙ্গে আরও কিছু রেট অফ ইন্টারেস্ট ওরা অ্যাড করে নিতে পারে, অর্থাৎ এমসিএলআর রেটটা কিন্তু তখন ভ্যারি করে যাচ্ছে। অর্থাৎ এই ব্যবস্থাটা ভাবার ক্ষেত্রেই ভালো হলো, অর্থাৎ আরবিআই রেপো রেট কমালে বিভিন্ন রকম যে ব্যাংকের কাস্টমার্সরা তারা অনেক কম সুদের হারে তাদের উপর ইন্টারেস্ট রেটটা কমে যাচ্ছে, এবং এর ফলে কী হচ্ছে, এই এমসিএলআর রেটের ফলে কী হচ্ছে, যারা লং টার্মে লোন নিচ্ছে তাদের ক্ষেত্রে কী হচ্ছে, ব্যাংকগুলো অনেক বেশি পরিমাণ এমসিএলআর রেটের সাথে আরও কিছু এক্সট্রা পরিমাণ চার্জ করে দিচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ফলে তাদের রেট অফ ইন্টারেস্ট অনেকটা বেড়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমাদের সিস্টেমটা বর্তমানে ইন্টারেস্ট রেটটা ভ্যারি করেছে। প্রথমে ছিল তোমার হচ্ছে প্রাইম লেন্ডিং রেটের পরে তোমার হলো কি বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট, দুটোই সেম, ঠিক আছে। বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেটটা এই কনসেপ্টটা এসেছিলো কবে, 2010-এ, ঠিক আছে। 2003-এ প্রাইম লেন্ডিং রেটের বদলে এসেছিলো বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট, এটা মনে রাখবে। 2003-এ প্রাইম লেন্ডিং রেটের বদলে এসেছিলো বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট, কিন্তু দুটোই হচ্ছে সেম, ঠিক আছে। অর্থাৎ যে রেটের এই রেটের থেকে কম রেট অফ ইন্টারেস্টটা কী হয়, তার পছন্দ মতো ক্রেতাদেরকে কী করতে পারে, ঋণ দিতে পারে। নেক্সট কী হচ্ছে, 2010 সালে কী হলো, বিপিএল, 2010 সালে তোমার আসলো কি, বেস রেট আসলো, অর্থাৎ বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেটকে সরিয়ে দিয়ে কী আসলো, বেস রেট 2010-এ। এবং 2016 সালের 1 এপ্রিল থেকে কী চালু হলো, এমসিএলআর বা মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং রেট। এবার আমরা কি বলবো, নেক্সট পয়েন্টে আমরা আসছি, আরবিআইয়ের সাথে কিছু কমিটি কিন্তু রিলেটেড। আরবিআইয়ের সাথে আরবিআই পড়তে গেলে কিছু কমিটির নাম আমাকে পড়তে হবে। যেমন 1 নম্বরে আমাকে পড়তে হবে যে কমিটিটা আরবিআইয়ের সঙ্গে আরবিআই বা ব্যাঙ্কিং সিস্টেমের সাথে গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত, সেটা হচ্ছে কি নরসিমাম কমিটি, ঠিক আছে। এই নরসিমাম কমিটি 1991 সালে তৈরি হয়েছিল, তার ফার্স্ট রিপোর্ট 1991 এবং সেকেন্ড নরসিমাম কমিটির রিপোর্ট 1998। এই ব্যাঙ্ক ব্যবস্থার সংস্কারে নরসিমাম কমিটির রিপোর্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ। আমরা বলেছিলাম আগে ব্যাঙ্ক ব্যবস্থায় সিআরআর এবং এসএলআর এর মানটা 3 থেকে 15% পর্যন্ত, সিআরআর এবং এসএলআরটা 40%। তখন অর্থাৎ একটা ব্যাংকের যদি ম্যাক্সিমাম টাকাটা রিজার্ভ ব্যাংকে ম্যাক্সিমাম টাকাটা সিআরআর হিসাবে রেখে দিল, বা নিজেদের কাছে ম্যাক্সিমাম টাকাটা এসএলআর হিসাবে রেখে দিল, তাহলে সে বিজনেস করবে কী দিয়ে? তখন আমাকে নরসিমাম কমিটি বললো সিআরআর এবং এসএলআরটা তুমি কী করবে, কমিয়ে দাও। এবং নরসিমাম কমিটির রিপোর্ট অনুসারে এসএলআরটার মানটা কমিয়ে 25% করা হয়েছিল। এবং নরসিমাম কমিটির রিপোর্টে বলা হয়েছিল যে আমাদের যে ব্যাংক স্ট্রাকচারটাকে পরিবর্তন করার জন্য বলা ছিল, একটা ভারতের কিছু একটা দুটো ব্যাংক থাকবে যেটা ইন্টারন্যাশনাল ব্যাংক থাকবে, কিছু ব্যাংক থাকবে তোমার হচ্ছে যে ব্যাংকগুলো তোমার হচ্ছে বড় ব্যাংক, যেগুলো দেশীয় পর্যায়ে থাকবে 7-8টা বা 10টা, যেগুলো তোমার হচ্ছে কিছু ব্যাংক যেটা স্থানীয় পর্যায়ে কাজ করবে, আর কি থাকবে একদম প্রত্যন্ত অঞ্চলে কিছু রিজিওনাল রুরাল ব্যাংক। অর্থাৎ আমাদের ব্যাংক ব্যবস্থাকে বলেছিল 4টে ক্যাটাগরিতে ওরা ভাগ করতে, ঠিক আছে। আর কি বলেছিল, নরসিমাম কমিটির সেকেন্ড রিপোর্টে বলা হলো যে নরসিমাম কমিটি দেখলো যে 1991 সালের পর থেকে বিভিন্ন ব্যাংকগুলো আস্তে আস্তে ঢুকছিল, ঠিক আছে, অনেক লোন দিয়ে সেই লোন আদায় করতে পারছিল না, ঠিক আছে। বিভিন্ন রকম ব্যাংকগুলো তাদের যে ফান্ড, সেই ফান্ডগুলো অনেকটাই ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারছিল না। ওই জন্য 1998 সালের সেকেন্ড নরসিমাম কমিটির রিপোর্ট একটা পয়েন্টের কথা বলা হলো, যেটা ন্যারো ব্যাংকিং সিস্টেম মানে যেগুলো দুর্বল ব্যাংক, যেগুলোর ফান্ড কম, সেগুলোকে বলা হলো তুমি যখন ফান্ডিং করবে তুমি কিন্তু বেশি ফান্ডিং করো না, তুমি একটু ন্যারো ব্যাংকিং করো, অর্থাৎ বেশি তোমার টাকা পয়সা ধার
দিতে হবে না, এবং যেগুলো জায়গায় রিস্ক আছে, যেখানে যেখানে টাকা দেওয়া রিস্ক, সেখানে তুমি টাকা দেবে না। এবং পরবর্তীকালে নার্সিং হোম কমিটি বলেও ছিল যে দুর্বল ব্যাংক যদি না চালাতে ব্যর্থ হয় তবে সেগুলোকে বন্ধ করে দেওয়া হোক। এর বিরুদ্ধেও কিছুটা সমালোচনা হয়েছিল। অর্থাৎ নার্সিং হোম কমিটির রিপোর্টে ব্যাংকিং স্ট্রাকচারের একটা নার্সিং হোম কমিটির একটা মানে পার্টের কথা বলা হয়েছিল ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, যেটাকে বলা হয় CAR, ঠিক আছে, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, যেটাকে CAR পরবর্তীকালে এটা আমরা পাবো বাসেল নর্মস, যখন বলবো বাসেল নর্মসের মধ্যেও ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও ব্যাপারটা থাকবো, ঠিক আছে। অর্থাৎ ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও পরবর্তীকালে এইটা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিওটাকে চেঞ্জ হয়েছে যে টার্মটা দ্বারা, সেটাকে বলবো CRAR, ক্যাপিটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও। রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও আমি তোকে অডিটার ছিলাম, ওখানে বিভিন্ন রকম যে সমবায় সমিতিগুলো আমি অডিট করতাম, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম CRAR বা ক্যাপিটাল রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও এটাকে মেনটেন করতে হতো। এবং দেখা যেত এটার মান কখনোই 8% বা 9%-এর নিচে কিন্তু নেমে যাওয়া মানে কিন্তু তার কিন্তু মানে সেই ব্যাংকটা রিস্কে চলছে, তার কিন্তু ক্ষতির সম্ভাবনা আছে। এবং এর মান যত ভালো হবে 9%-এর উপরে যত বেশি উঠবে, ঠিক আছে। RBI সাধারণত বলেছে এটা 8% বা তোমার বাসেলে যেটা হয়েছিল ওটা 8%-এর থেকে কম করা যাবে না বলেছিল। অর্থাৎ 8% থেকে ওপরে রাখতে হবে CRAR এর মানটা। CRAR এর মানটা কী হচ্ছে? CRAR এর মান হচ্ছে ব্যাংকের, তো তুই দেখবে যে কোনো ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে লায়াবিলিটি, একটা হচ্ছে অ্যাসেট, ঠিক আছে। লায়াবিলিটির মধ্যে কী থাকে? লায়াবিলিটি হচ্ছে ধরো ব্যাংক কারোর থেকে লোন নিয়েছে, ঠিক আছে, ব্যাংক কাউকে লোন দিয়েছে, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার লায়াবিলিটি। আর অ্যাসেট মানে কি? লায়াবিলিটি মানে ব্যাংকের যে দায়, আর অ্যাসেট মানে কি? ব্যাংকের অ্যাসেট, ঠিক আছে। অর্থাৎ দেখা যেত যে এই অ্যাসেট আর দায় এর যে একটা রেশিও করতে হতো, এই রেশিওটা কখনো তোমার হচ্ছে বিভিন্ন প্রসেস আছে, ঠিক আছে, তার বিভিন্ন রকম প্রসেস অনুযায়ী রেশিওটা হতো বিভিন্ন কিছু মেনটেন করে। এটা কখনোই 9%-এর থেকে কমে গেলে বা 8%-এর থেকে কমে গেলে সেটা কিন্তু দেখা যেত সে কিন্তু মানে ভবিষ্যতে গিয়ে ক্ষতির সম্মুখীন হবে বা লসের সম্মুখীন হবে। তাই জন্য সবসময় এর মানটা সবসময় যত 18, 20, 25, 30, 35, 40 যত ওপরে যাবে তত মানে সেই ব্যাংকের ইকোনমিক কন্ডিশন বা ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি তত বেশি হবে। অর্থাৎ CRAR বা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, এই কনসেপ্টটা কিন্তু নরসিংহাম কমিটির সেকেন্ড রিপোর্টে কিন্তু বলেছিল। অর্থাৎ এটাকে মেনটেন করতে হবে প্রত্যেক ব্যাংকে, প্রত্যেকটা ফিনান্সিয়াল ইয়ারে এটাকে বার করতে হবে নিজেদের মতো করে অ্যাসেসমেন্ট করে, ঠিক আছে। সেটা অবশ্যই গাইডলাইন থাকবে, সেই গাইডলাইন অনুযায়ী, এবং দেখি এটা করে তারা বুঝতে পারবে যে আমরা কি অবস্থায় আছি, বা আমরা ক্ষতির দিকে যাচ্ছি না আমরা লাভের দিকে যাচ্ছি। নেক্সট আর একটা ব্যাংকিং কমিটির নাম হচ্ছে বিমল জালান কমিটি। এই বিমল জালান কমিটির এটা লাইসেন্স সংক্রান্ত কমিটি, ব্যাংকিং লাইসেন্স কাকে দেওয়া হবে কি না হবে, এবং এর দ্বারা লাইসেন্স প্রাপ্ত হয়েছিল যে ভারতে যে ব্যাংকিংটা চালু হয়েছিল সেটা হচ্ছে বন্ধন ব্যাংক, ঠিক আছে। 2014 সালে বিমল জালান কমিটির নামটা একটু পড়ে রাখবে, ঠিক আছে। তোমার হচ্ছে 2015 সালে বন্ধন ব্যাংক ভারতে ইন্ট্রোডিউস হয়েছিল, এই কমিটি তাকে লাইসেন্স প্রদান করেছিল, ওই জন্য এটা তৈরি হয়েছিল এই কমিটি। আচ্ছা, তারপর একটা কমিটি পড়বো যেটা হচ্ছে নচিকেতা মোড় কমিটি। নচিকেতা মোড় কমিটি কী বলেছিল? নচিকেতা বলা দেখুন এখানে নচিকেতা বলবো না, নচিকেত মোড় কমিটি। নচিকেত মোড় কমিটি বলেছিল যে সমস্ত প্রত্যেকটা মানে মানুষ যে 18 বছরের পর থেকেই তাদের একটা করে অ্যাকাউন্ট থাকা দরকার, এবং গ্রামগঞ্জে রুরাল যে পরিকাঠামোর উন্নয়নে প্রত্যেকটা ওই সমস্ত মানুষদের তো মানে টাকা দিতে হবে, ঠিক আছে, যাতে এই সমস্ত পরিকাঠামোগুলো উন্নয়ন করা যায়। তাই জন্য তাদেরকে স্বনির্ভর করার জন্য এই কমিটির রেকমেন্ডেশন ছিল। আর তাছাড়া এই নচিকেত মোড় কমিটির একটা গুরুত্বপূর্ণ রেকমেন্ডেশন যেটা তোমার পরীক্ষায় বলতে হবে, যেটা হচ্ছে তোমার পেমেন্ট ব্যাংক। ভারতে কয়েকটা পেমেন্ট ব্যাংক চালু করতে হবে। এই পেমেন্ট ব্যাংক কনসেপ্টটা আমি একটু আসছি একটু বাদে, ঠিক আছে। অর্থাৎ নচিকেত মোড় কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী ভারতে কী হলো, এই নচিকেত মোড় কমিটিটা 2013 সালে এই কমিটি তৈরি হয়েছিল। এই রেকমেন্ডেশন অনুযায়ী ভারতে এখন বর্তমানে 6খানা পেমেন্ট ব্যাংক কাজ করছে। এই পেমেন্ট ব্যাংক সম্বন্ধে তোমাদের একটু বলছি। তা এখন ভারতের ব্যাপারটা হচ্ছে দেখো, ভারতে যে পেমেন্ট ব্যাঙ্কগুলোর ব্যাপারটা হচ্ছে, ভারতে এখন কোন পেমেন্ট ব্যাঙ্কগুলো যেমন আছে, যেমন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, ঠিক আছে, ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, ঠিক আছে, জিওর একটা পেমেন্ট ব্যাঙ্ক আছে, পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। এই পেমেন্ট ব্যাঙ্ক ব্যাপারটা কি, ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি বলছি, এরা যে কোনো একটা ব্যাংকের থেকে, ঠিক আছে, ব্যাংকের মতোই কাজ করে কিন্তু একটু স্মল স্কেলে কাজ করে। অর্থাৎ ধরো এরা
ব্যাংক এরা তোমার থেকে এরা এরা যে কোনো ব্যাংকের মতোই ডিম্যান্ড ডিপোজিট মানে কি বলছিলাম আমি তখন, ডিম্যান্ড ডিপোজিট মানে হচ্ছে তোমার কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট। এখানে যে কোনো লোক কারেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে, এবং সে কিন্তু এই সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট খুললেও 1 লাখ টাকার ওপর কিন্তু সে রাখতে পারে না। অর্থাৎ আমি কি বললাম, এই সমস্ত পেমেন্ট ব্যাঙ্কগুলো সে কী করতে পারে, এই সমস্ত পেমেন্ট ব্যাঙ্কগুলোতে তারা টাকা রাখতে পারে, কিন্তু সেটা কখনোই 1 লাখ টাকার ওপর রাখতে পারে না, ঠিক আছে। কি এবং এই সমস্ত পেমেন্ট ব্যাঙ্কগুলো কী করতে পারে, যারা টাকা রাখে তাদেরকে ডেবিট কার্ড দিতে পারে, এবং এই ডেবিট কার্ডের মধ্যে তারা কী করতে পারে, বিভিন্ন রকম যে পেমেন্টগুলো আছে সেই সমস্ত পেমেন্টগুলো করতে পারে। অর্থাৎ এরা কিন্তু ব্যাঙ্কিং ব্যবসা করছে, কিন্তু সেটা খুব বেশি মাত্রায় ব্যাঙ্কিং ব্যবসা নয়, সেটা স্বল্প মাত্রায় ব্যাঙ্কিং ব্যবসা। অর্থাৎ ডিপোজিটাররা এখানে টাকা রাখছে এবং ডেবিট কার্ড দিয়ে যখন ইচ্ছে টাকা তুলতেও পারছে, বা ডেবিট কার্ড দিয়ে কখন ইচ্ছে দরকার পেমেন্ট করতেও পারছে, কিন্তু এরা কিন্তু কোনো ক্রেডিট কার্ড ইস্যু করে না। তাহলে পেমেন্ট ব্যাঙ্ক কী ইস্যু করবে না, পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু কোনো ক্রেডিট কার্ড ইস্যু করবে না। এবং পেমেন্ট ব্যাঙ্কে কিন্তু তুমি কখনো টার্ম ডিপোজিট, যেমন এটা ফিক্সড ডিপোজিট, যেগুলো 1 বছরের টার্ম বা 2 বছরের টার্ম বা 3 বছরের ফিক্সড ডিপোজিটগুলো, সেই ফিক্সড ডিপোজিট কিন্তু তুমি খুলতে পারবে না। অর্থাৎ পেমেন্ট ব্যাঙ্কের কাজ হচ্ছে তুমি টাকা জমাও, দরকার লাগলে এটিএম কার্ডের মাধ্যমে টাকা তুমি বিভিন্ন জায়গায় পেমেন্ট করো, কিন্তু তুমি ক্রেডিট কার্ড কিন্তু ওরা তোমাকে কখনো ইস্যু করবে না, এবং তুমি ওখানে টার্ম ডিপোজিট কিন্তু ওখানে খুলতে পারবে না। এবং তুমি কিন্তু পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে কিন্তু লোন পাবে না। অর্থাৎ যারা কিন্তু তোমার মানে লোন চাইছে, আমি টাকা রেখেছি বলে লোন চাইবো, লোন কিন্তু তুমি পাবে না। আমরা প্রথমে বলেছিলাম নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি ওরা কিন্তু লোন দিতে পারে, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো কিন্তু লোন দিতে পারে, কিন্তু এই পেমেন্ট ব্যাঙ্কগুলো কিন্তু লোন দিতে পারে না। ওরা আবার কী নিতে, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস পড়েছিলাম মনে আছে তো, ওখানে বললাম তোমাকে ওরা ওখানে তোমার সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট খোলা যায় না, কিন্তু তুমি ওখানে টার্ম ডিপোজিটগুলো কিন্তু খুলতে পারো। আর এটা কিন্তু তার ঠিক উল্টো। আর এখানে কী হয়, এখানে তুমি সেভিংস অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট খুলতে পারো, অর্থাৎ তুমি ডিম্যান্ড ডিপোজিট এটা নিচ্ছে, কিন্তু তুমি এখানে কোনো রকম ফিক্সড ডিপোজিট করতে পারছো না, ঠিক আছে। অর্থাৎ এদের সাথে কিন্তু ওই পার্থক্যটা একটু নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেটা সবার আগে পড়িয়েছিলাম, এই পার্থক্যটা কিন্তু একটু বুঝে পড়বে। নেক্সট আমরা যেটা আসছি, ডেভেলপমেন্ট ব্যাঙ্কস অফ ইন্ডিয়া। ভারতে ডেভেলপমেন্ট ব্যাঙ্ক কোনগুলো, ভারতের ডেভেলপমেন্ট ব্যাঙ্কগুলোকে আমরা 4টে ভাগে ভাগ করব। একটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, ঠিক আছে, একটা হচ্ছে অর্থাৎ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কোন কোন ব্যাঙ্কগুলো আছে, আমি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যাঙ্কগুলো আছে এটা নিয়ে আমরা একটা এর পরের যে পার্টটা আমরা পড়বো ব্যাঙ্কিং এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসের, ওখানে আমরা ইলাবোরেটলি আলোচনা করব। যেমন আমি এক্ষুনি বলে এসেছিলাম তোমাদেরকে শিল্পক্ষেত্রে ঋণদানের জন্য, আমি বলেছিলাম শিল্পক্ষেত্রে যে সমস্ত কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আছে সেগুলো তোমার লোন দেয় না, তাই জন্য ডেভেলপমেন্ট ব্যাঙ্কগুলো শিল্পক্ষেত্রে লং টার্ম লোন দেয়। এদের মধ্যে কী আছে, আইডিবিআই আছে, এদের মধ্যে কী আছে, মনে রাখবে ভারতের প্রথম ডেভেলপমেন্ট যে ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া, IFCI 1948 সালে তৈরি হয়েছিল। এটাকে আমরা ডেভেলপমেন্ট ব্যাঙ্কও বলি, বা এটাকে আমরা অর্থনৈতিক সংস্থাও বলি, ঠিক আছে। অর্থনৈতিক সংস্থা যদি বলে ভারতের প্রথম অর্থনৈতিক সংস্থা কোনটি, আমি বলবো তোমার কি, ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা তৈরি হয়েছিল শিল্পক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঋণদানের জন্য। তাহলে আমি বললাম ডেভেলপমেন্ট ব্যাঙ্কগুলোকে আমরা 4টে ভাগে ভাগ করলাম, যেটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী লোন সরবরাহ করছে। এদের মধ্যে আইডিবিআই আছে। এখন আইডিবিআই কার তকমা পেয়েছে, আইডিবিআইকে রিসেন্টলি ব্যাংকের তকমা দেওয়া হয়েছে। এরা কিন্তু প্রত্যেকটাই কিন্তু ব্যাংক বলবো না, এদেরকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস বলবো, ঠিক আছে। কিন্তু আইডিবি কিছু কিছু ক্ষেত্রে এরা ব্যাংকের তকমা পেয়েছে। তারপরে তোমার আমি কি বললাম, আর একটা কি ইন্ডাস্ট্রির জন্য এক্ষুনি বললাম ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, যেটা ভারতের প্রথম। আর একটা কী বললাম, আইডিবিআই বললাম। তারপর সিডবি, যেটা স্মল ইন্ডাস্ট্রিতে লোন দেয়, ঠিক আছে, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যার হেডকোয়ার্টার লখনৌ, 1990 সালে তৈরি হয়, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। অর্থাৎ আমরা বললাম শিল্পের জন্য যারা লোন দেয় তারা হচ্ছে এক ধরনের ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, ঠিক আছে, বা ডেভেলপমেন্টাল ইনস্টিটিউশনস। এটা তাহলে এবার শিল্প হলো। আর কি আছে, এগ্রিকালচারাল ক্ষেত্রে এরকম কিছু ডেভেলপমেন্টাল ইনস্টিটিউশনস আছে, যেমন এগ্রিকালচারের ক্ষেত্রে হচ্ছে নাবার্ড সম্বন্ধে আমি পুরো বলে দিয়েছি। নাবার্ড কী হচ্ছে, নাবার্ড তোমার হচ্ছে আরবিআই প্রথমে সাবসিডিয়ারি ছিল, হোল্ডি সাবসিডিয়ারি ব্যাঙ্ক ছিল, এখন নাবার্ড পুরোপুরি ভারত সরকারের আওতায় আছে। মনে রাখবে নাবার্ড কিন্তু আরবিআই এর 1949 সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী রিজিওনাল রুরাল ব্যাঙ্কগুলোকে কন্ট্রোল করে। মনে রাখবে রিজিওনাল রুরাল ব্যাঙ্কগুলোর সুপারভিশন কিন্তু কার আন্ডারে হয়, নাবার্ডের আন্ডারে। এবং আরবিআই নাবার্ডকে 1949 সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট অনুযায়ী ক্ষমতা প্রদান করেছে যে তুমি রিজিওনাল রুরাল ব্যাঙ্কগুলোকে কী করবে, কন্ট্রোল করবে। তাহলে আমি এক্ষুনি কী বললাম, তাহলে একটা ডেভেলপমেন্ট ব্যাঙ্কগুলোর মধ্যে ফার্স্ট আমরা কী বললাম,
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক, যার মধ্যে এক্ষুনি তোমাকে বলে দিলাম কি ইন্ডাস্ট্রিয়াল ফিনান্সিয়াল কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা ভারতের প্রথম অর্থনৈতিক সংস্থা বা ডেভেলপমেন্ট যে কর্পোরেশন। তারপরে আর কি বললাম আইডিবিআই, সিডবি, এগুলো প্রত্যেকটা। তারপরে তোমার কি বললাম এগ্রিকালচারের জন্য নারবার্ড। আর 3 নম্বর ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটা হচ্ছে তৈরি হয়েছিল তোমার হচ্ছে, যেটা হচ্ছে তোমার এক্সপোর্ট এবং ইম্পোর্টের জন্য, তার নাম হচ্ছে এক্সিম ব্যাঙ্ক, ঠিক আছে, EXIM, এক্সিম ব্যাঙ্ক, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুঝতেই পারছো এক্সপোর্ট এবং ইম্পোর্টের ক্ষেত্রে যে সমস্ত সংস্থাগুলো কাজ করে তাদের ঋণ প্রদানের জন্য এই সংস্থাটি কাজ করে। এটা কবে তৈরি হয়েছিল? 1982 সালে তৈরি হয়েছিল, ঠিক আছে। নেক্সট আর 4 নম্বরে কী বলবো, হাউজিং ফিনান্স। হাউজিংয়ের ফিনান্সের জন্য আমি বলেছিলাম ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক। এটাও আগে তোমার হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের সাবসিডিয়ারি ব্যাঙ্ক ছিল, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের সাবসিডিয়ারি ব্যাঙ্ক ছিল ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক। সেই হাউজিং ব্যাঙ্ক এখন আর বর্তমানে রিজার্ভ ব্যাঙ্কের হোল্ডি ওন সাবসিডিয়ারি নেই, এটা এখন এই মুহূর্তে ভারত সরকারের আন্ডারে চলে এসেছে। এটাও কিন্তু একটা ডেভেলপমেন্ট সংস্থা বা উন্নয়ন সংস্থা বা ডেভেলপমেন্ট ব্যাঙ্ক। এটা 1988 তৈরি হয়েছিল, হেডকোয়ার্টার দিল্লিতে, এবং 2007 সালে এই ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক একটা ইন্ডেক্স বা সূচক প্রকাশ করেছিল, তার নাম হচ্ছে রেসিডেক্স। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার ধরে এসছে, নামটা মনে রেখে দেবে, রেসিডেক্স। এই রেসিডেক্সের মাধ্যমে শহর বা শহরাঞ্চলে বিভিন্ন রকম যে তোমার মানে জমি আছে না, জমি যে ল্যান্ড প্রাইসের যে সূচক, দামের যে ওঠানামা, সেই ব্যাপারটা যে সূচকের দ্বারা ঠিক করা হয় সেটা হচ্ছে রেসিডেক্স। এবং এই সূচকটা কে পাবলিশ করে? এই সূচকটা হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক পাবলিশ করেছিল। তাহলে আমরা কি বললাম, ডেভেলপমেন্ট ব্যাঙ্কগুলোকে আমরা 4টে ভাগে ভাগ করলাম। একটা শিল্পের পারপাসে, ঠিক আছে, একটা তোমার হচ্ছে এগ্রিকালচারের পারপাসে, একটা এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের পারপাসে যেটা এক্সিম ব্যাঙ্ক এক্ষুনি বললাম, আর একটা কী জন্য পারপাস, হাউজিং ফিনান্সের জন্য। এগুলো প্রত্যেকটাই হচ্ছে ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ঠিক আছে। আজকের মতো আমরা এত অবধি স্টপ করছি, ঠিক আছে। নেক্সট পার্টে আমরা আনবো তোমার হচ্ছে পুরো মানি মার্কেট এবং এই সমস্ত যে ডেভেলপমেন্ট যে ইনস্টিটিউশনসগুলো পড়ছো তার পুরো বিস্তীর্ণ বিবরণ, স্টক এক্সচেঞ্জ এবং মিউচুয়াল ফান্ড, ঠিক আছে। এই পার্টটা আমরা নেক্সট, অর্থাৎ বিভিন্ন রকম ভারতের যে মার্কেট, মানি মার্কেট, অর্গানাইজড মানি মার্কেট, আনঅর্গানাইজড মানি মার্কেট, ঠিক আছে, ক্যাপিটাল মার্কেট, মূলধনের বাজার, টাকার বাজার, ঠিক আছে, কল মানি মার্কেট, রেপো মার্কেট, ঠিক আছে, এই সমস্ত যা যা মার্কেট আছে এবং যে সমস্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো পড়লে তাদের সম্বন্ধে আরও বেশি করে জানা, এটা আমরা নেক্সট পর্যায়ে আসছি, ঠিক আছে। আমরা জাস্ট ভিডিওটা করলাম, আমরা ভিডিওর সঙ্গে সঙ্গে তোমাকে নোটটা দিয়ে দিচ্ছি গ্রুপে।